বাংলাদেশের পার্সপেক্টিভে হিরো বানাইতে আমরা যেমন সময় নেই না, ভিলেন বানাইতে ওই হ্যাঁ দুলালকে আমার ব্যাপারে এত একটু শুনলেন কিন্তু হয় এটা কিছু আপনি হ্যাঁ আসলে তো এই লোকটাকে ভালো মনে করতাম, উনি তো আসলে এরকম কেন হলো, কিন্তু আপনি ভেরিফাই করেন না। কিন্তু ফ্ল্যাটের ইনভেস্টমেন্ট কি ব্যাড ইনভেস্টমেন্ট গুড ইনভেস্টমেন্ট, আপনি কি বলবেন? আমাদের মিডল ক্লাস মাইন্ডসেটটা কিন্তু এভাবে আমরা অ্যালাইন হয়ে থাকি, তো এখান থেকে বের হইতে চাই না। সো এই জন্য অনেক সময় দেখা যায় না আমরা গরিব কিন্তু আমরা নিজেরা বানাইছি নিজে করে। 1 কোটি টাকা দিয়ে আপনি মিরপুরে সর্বোচ্চ 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবেন না, এর বেশি পাবেন, হয়তো 1100 স্কোয়ার ফিট পাবেন। আমি মনে করি এটা আপনার বোকামি। আমার মনে হয় যে আমি যদি মার্কেট থেকে যদি রিয়েল ইনফরমেশনগুলো মানুষ কি চাচ্ছে এইটা অনুযায়ী যদি আমি প্রোডাক্টটা ডিজাইন না করতে পারি, তাহলে মনে হয় না যে আসলে আমি অ্যাকচুয়াল জিনিসটা তৈরি করতে পারবো। ট্রাস্টের একটা কমিটমেন্টের একটা ইস্যু থাকে, হয়তো আমি 10 টাকার এটা আমি 5 টাকা 2 টাকা বাড়িয়ে নিলাম, না তো সুযোগ আছে। কিন্তু এটার জন্য আমরা একটা ডেভেলপ করছি যে আমরা রিয়েল টাইমে, আপনি ধরেন যে ইনভেন্টরিটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে দেখতে পারবেন। আজকে জিনিসটা হয়তো মিডল ক্লাস তারা বিলং করে, হয়তো সাহস করতে পারেন হাইরে এত টাকা কেমনে লাগবে। প্রচুর ক্লায়েন্ট আছে যারা 80%-এর উপরে ক্লায়েন্ট, তারা জীবন হয়তো ভাবেও না এভাবে ফ্ল্যাট কিনা যায়। মনে হয় ও একটা দোকানের সামনে খুব পশ করে সাজাইছে, হ্যাঁ অনেক কিছু, এখন সেখানে তো বা অনেক মানুষ আছে কিন্তু ঢুকতেও সাহস করে না, এদিকে গেলে অনেক বেশি দাম মনে হয়। হ্যাঁ এরকম হয়। এরকম করেই আমাদেরকে ইন্ডাস্ট্রিটা সাজানো হয়েছে যে ক্যাপিটালিস্টরা যে রিয়েল এস্টেট মানে হচ্ছে এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, তোমার জন্য না, এটা ক্রস চেক করার একটা সুযোগ থাকলো। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখানে হচ্ছে যে অ্যাপসের মধ্যে আবার সিসি ক্যামেরা ইন্টিগ্রেশন করে দিচ্ছে। আপনি আজকে বিকালবেলা ঢালাই হওয়ার কথা হচ্ছে কিনা আপনি কিন্তু দেখতে পারতেছেন। তাহলে কি যারা ইন্ডাস্ট্রি লিডার বা মার্কেট লিডার যারা গত 40-45 বছর ব্যবসা করছে, একবার বড় বড় যারা একেবারে নাম করা যারা, তাদের সাথে কি আপনাদের বিজনেস পলিসিটা আলাদা বা কনফ্লিক্ট একটা তৈরি হচ্ছে না? বাংলাদেশের পার্সপেক্টিভে কন্ডোমিনিয়াম প্রজেক্টটা নর্মালি লাক্সারি প্রোডাক্ট। সুইমিং পুলটা একটা বাচ্চার, তার কিছু মানে সাঁতার কাটার জন্য সে অধিকার রাখে না, সে বিকালবেলা খেলার জন্য প্রয়োজন হয় না, তার হচ্ছে বাচ্চারা যেটা মানে আনন্দের মধ্যে থাকবে, এটা কি খুব এক্সপেন্সিভ জিনিস? মানে এরা মার্কেটে চিন্তাই করে না ফ্ল্যাট কিনবে। তো তাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি, ভাই তুমি আসো, তোমাকে দেওয়া সম্ভব, ভাই তুমি নিতে পারো, দেখো এটা কি করো। গিয়েছিলাম চায়নাতে, ওটা যে সিও হিসেবে আছেন ওই ভদ্রলোক আমাকে নিয়ে সব কিছু দেখাচ্ছেন। আমি হয়তো বা গাড়ি থেকে নামার আগে সে নাইমা দ্রুত গাড়িটা খুলে দিচ্ছে আমাকে, মানে হসপিটালিটি লেভেলটা বাংলাদেশে এরকম। কিন্তু আমি এটা তার জন্য আমি একটা ড্রাইভারকে পাঠাইতাম অথবা আমার পিএসকে পাঠায় বলতাম যে তুমি ওনাকে একটু ঘুরিয়ে দেখা আসো। তো এখন আসলে সবার স্বপ্ন তো আর পূরণ করা যাবে না, আর সম্ভবও না, আমাদের সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, বাট চেষ্টা করতেছি যে আসলে এই মানুষের স্বপ্নের সাথে যে আমরা নিজেরা কানেক্ট থাকতে পারি। এখন বিষয় হচ্ছে যে মানে রিয়েল এস্টেট কোম্পানির একটা অনেক অনেক অভিযোগ, একটা মেইন অভিযোগ, এরা অনেক কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে এমন কিছুতে এঙ্গেজ করে দেয় যেটা আমাকে আলটিমেটলি আমার লস হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের জন্য অনুপ্রেরণা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি আলামিন আলম আপনাদের সাথে আছি সাম্প্রতিকের সিজন 2। আজকের পর্বে আপনার সাথে কথা বলবো বাড়ি এবং ফ্ল্যাট নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই কারণে, ফ্ল্যাট মানে কি আসলে ফাঁদ? মানে আমরা কি ফ্ল্যাট কিনে কি ফাঁদে পড়ে যাচ্ছি, নাকি বাড়ি কিনে বা জমি যেটাকে বলছি জমি কিনে আমরা গলায় দড়ি পড়ার মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে। অনেকেই আছে জমি আছে আবার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে চাচ্ছে, করতে গিয়ে ব্যাংকের লোনের মধ্যে পড়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ডাইভার্সিফিকেশন বিষয়গুলো তৈরি হচ্ছে এবং বর্তমান সময়ে অনেক কোম্পানি কাজ করছে যারা জমি নিয়ে কাজ করছে, জমি বিক্রি করছে ক্লায়েন্টদের কাছে, আবার ফ্ল্যাটও সেল করছে ক্লায়েন্টের কাছে। আজকে আমাদের স্টুডিওর দর্শক এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, এই ইন্ডাস্ট্রিতে খুবই নিউ একজন ফেস বা নিউ একজন মানুষ। এই কারণে তার অভিজ্ঞতা কম্পারেটিভলি আমরা যদি বলি যে মাত্র 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা, কিন্তু তার আউটকাম বা তার পুরো টোটাল যেই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে তিনি যে ইম্প্যাক্ট রেখেছেন এটা খুব একটা আউটস্ট্যান্ডিং এবং রিমার্কেবল একটা অবস্থায় আছে বর্তমানে। সেই 1970 সাল থেকে বাংলাদেশে যখন এই ইন্ডাস্ট্রি শুরু হয়, বাট 1980 সাল থেকে এটাকে একেবারে বাণিজ্যিক আকার শুরু হয়, বাণিজ্যিক আকারে শুরু হয়। তারপর থেকে হিসাব করলে কিন্তু অনেক লম্বা সময় হয়ে গেছে, প্রায় 40-45 বছর। কিন্তু তিনি 5 বছরে এসেই বেশ লম্বা ভালো কিছু কাজ করেছেন। আমরা তার কথাই বলছি, তার সাথে কথা বলছি প্রিমিয়াম হোমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, তার সাথে কথা বলবো আজকে। চলুন আমরা কথা না বইয়ে তার সাথে কথা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম সাম্প্রতিকের। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।
আপনি কিন্তু খুবই নিউ এই ইন্ডাস্ট্রিতে, যে কথা আমি একটু আগেই বলতেছিলাম যে আপনি মাত্র লাইক 5 বছর হলে খুব মানে কম্প্যাক্ট ওয়েতে শুরু করেছেন, কিন্তু আহ, মনে হচ্ছে যে আপনার সফলতার পরিমাণ বেশি। মানুষের সফলতার কথাই শুনতে চায়। আমরা একটু আসলে কি আপনারও কি মনে হয় যে আপনি আসলে সফল হয়ে যাচ্ছেন? না, এখনো না। আসলে একটা প্রসেস, মানে সফলতাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা একেকজনের মানে সফলতার মেজারমেন্ট একেক রকম। সো আমার কাছে মনে হচ্ছে যে আমার সফলতাটা যদি ইম্প্যাক্টফুল না হয় মানুষের, আমি যেন কাজটা এমন কাজটা করলাম আগামী আমাদের মৃত্যুর পরও যেন মানুষজন মনে রাখতে পারে। আসলে আমরা তো খুব শর্টকাট চিন্তা করি, হুম, অল্প হুম। সময়ের মধ্যে ফাটায় ফেলতে চাই। কিন্তু আমার কাছে মনে হয় যে লম্বা আমাদের জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে আসলে মানুষের জন্য একটা আল্টিমেটলি আমি চলে যাওয়ার পরেও যেন একটা ইম্প্যাক্ট থাকে। সো ইম্প্যাক্টফুল কাজ করার জন্য আসলে সফলতাটা অনেক স্লোলি যায়। তো আলহামদুলিল্লাহ সেই হিসেবে যদি আমি বলি, আহ, আমাদের এই কোম্পানির গ্রোথ বলি বা সব মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো। বাট আমরা যদি বলি যে আমাদের কাজটা আসলে কোন লেয়ারে নিতে চাই, সেই জায়গাটা এখনও আমাদের অনেক কাজ করার জায়গা আছে। সেই জায়গার জন্য কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আপনি কি মানে ইচ্ছাকৃতভাবে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন, নাকি বাই চান্স কোনোভাবে চলে এসে এখন সফল হয়ে গেছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে, যদি আমি একটু বলি, আমি হচ্ছে যে অন্টারপ্রেনার হিসেবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করছি সেই আমার ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থেকেই। তখন আমি ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় টি শার্ট বিক্রি করতাম, জার্সি বিক্রি করতাম রুমে রুমে গিয়ে আমাদের ফ্রেন্ডদের কাছে বা জুনিয়রদের কাছে। তারপর সেখান থেকে বিভিন্ন ইভেন্টে জুস বিক্রি করা, চা বিক্রি করা, মানে অ্যাজ এ মানে অন্টারপ্রেনার তৈরি হওয়ার জন্য হুম, হুম, হুম। যতগুলো জিনিস মনে হয় যে এটা আমার করা দরকার, নিজেকে ভেঙে 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 তৈরি করা দরকার, সেটা হয়তো সফলতা পেয়েছিলাম তখন। সেই সময়ের জন্য সফলতাটা হচ্ছে হয়তো 100 কাপ চা বিক্রি করলে আমার সফলতা। সো এরকম করে বিভিন্ন রকমের ভাবে চেষ্টা করছি যে আসলে কিছু শিখতে চাই। আসলে একটা অন্টারপ্রেনার আসলে একটা সাধনার ব্যাপার আমার কাছে মনে হয়। একটা অন্টারপ্রেনার তৈরি হওয়ার জন্য অনেক কিছু জানতে হয়ে থাকে। সো আমি ছোট করে অনেক কিছু শিখছি ওই সময়তে। তো সেখান থেকে যদি মনে করি, আমি যদি অন্টারপ্রেনার জার্নিটা যদি শুরু করি আমি 2014 সাল থেকে, তো অলমোস্ট আজকে 11 বছর হয়ে 12 বছর চলতেছে আমার এই যাত্রাটা। হুম, হুম। তো সেখান থেকে আমি যেমন আমি আমাদের ওই জায়গা থেকে তৈরি হয়েছে ডি স্মার্ট কালেকশন, ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন, ডিকে ফ্যান ক্যাটারিং, ডিমার্স ভ্যালি বা আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো হুম, আমাদের হুম, ওইখান হুম। থেকে শুরু হয়ে। তো সেখান থেকেই আমার কাছে মনে হচ্ছিল যেমন আমি রিয়েল এস্টেট নিয়ে ইনভলভ 2018-19 সাল থেকে। মানে আমার এক পার্টনার ছিলেন, বড় হুম, ভাই। হুম, হুম। তো উনি কাজটি করতো মূলত। তো ওনার সাথে থাকতে থাকতে আসলে টার্মগুলো বুঝতাম যে হুম, হুম। আসলে উনি অনেকগুলো তো বিভিন্ন সময় মিটিং টিটিং করে, তো মিটিংয়ে আমিও থাকতাম। তো আসলে আমার রিয়েল এস্টেট নিয়ে আমার খুব বেশি মানে আগ্রহের জায়গা কখনো ছিল না ওই সময়তে। তারপরে ওনার সাথে থাকতে থাকতে অনেকগুলো টার্ম বুঝতাম। আর আলটিমেটলি আইডেন্টিফাই করতাম আসলে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রবলেম আছে ইন্ডাস্ট্রিতে। মানুষ কেউ কাউকে ট্রাস্ট করে না ইন্ডাস্ট্রিটাতে। মানে আপনি একটা খুব যদি অবাক করা একটা ব্যাপার হচ্ছে, আপনি আপনার সারা জীবনের সঞ্চিত উপার্জন আপনি হয়তো বা একটা ফ্ল্যাট কিনতে দিচ্ছেন। হুম, হুম, হুম। একদম মনে করেন কষ্টে, স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলিগুলোর কথা বলি। অনেক কষ্টে তার জন্য একটা ফ্ল্যাট মানে এটা বিরাট স্বপ্ন। হুম, তো যখন এই টাকাটা দিচ্ছেন, দেওয়ার পর আপনি চিন্তা করতেছেন হয়তোবা যে কোম্পানি বলতেছে 3 বছরের মধ্যে হ্যান্ডওভার করবে। কোম্পানি বলতেছে, কিন্তু আপনি যে টাকা দিচ্ছেন, আপনি জানেন যে 3 বছরের মধ্যে এটা জীবন হবে না। আপনি মনে মনে ধরিয়ে নিছেন এটা 5 বছর অন্তত হ্যান্ডওভার হবে। এই যে আপনার সারা জীবনের উপার্জিত অর্থ আপনি এমন একটা জায়গায় দিচ্ছেন, আপনি জানেন না আল্টিমেটলি, আপনি নিজেও মেনে নিছেন যে এটা 5 বছর হয়তো লাগতে পারে। মানে এই যে একটা আমাদের কমিটমেন্টের যে জায়গাগুলা, এগুলো আস্তে 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 এত বেশি কমপ্লিকেটেড হয়েছে বা এত বেশি আসলে ট্রাস্ট ইস্যুতে ইন্ডাস্ট্রিটাতে আছে, কেউ কাউকে ট্রাস্ট করতে পারতেছে না। এটা নিয়ে আসলে নিজের ফ্যামিলি, মানে জায়গা জমিনের ব্যাপার, মানে ব্যাপার তো এটা তো নিজের ফ্যামিলির সাথেও তো ট্রাস্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক মারামারি হুম, কাটাকাটি হুম, হয় হুম। আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যেই। আর সেও তো একটা কোম্পানির কাছে যখন যায়, তখন এটা আরও বেশি চ্যালেঞ্জ ফেস করে। তখন আসলে যেটা মনে হয় যে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো অনেক জায়গা আছে, কিন্তু তখন পর্যন্ত আমি আসলে ওইভাবে চিন্তা করি না। কিন্তু যখন স্পেশালি বলি, যদি আমি রিয়েল এস্টেট নিয়ে খুব বেশি ফোকাস হয়েছি গত 1.5 থেকে 2 বছর যাবত। এই সময় প্রিমিয়াম হোমস, আমাদের যে কোম্পানি দ্য প্রিমিয়াম হোমস হুম, হুম, লিমিটেড, হুম, হুম। এটা কেবল 2 বছর হয়েছে কোম্পানি নামে। আর আগে আমাদের আরেকটা নাম ছিল হেক্সাগন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি ফার্ম লিমিটেড। হুম। তো ওইটার আন্ডারে আমরা বিভিন্ন রকম ক্লিনিকগুলো করেছি। কিন্তু প্রিমিয়াম হোমসের থ্রুটা, মানে প্রিমিয়াম হোমসের আসলে যদি জন্ম বলি, উৎপত্তি বলি, সেটাও চ্যালেঞ্জ। আসলে আলটিমেটলি একটা অন্টারপ্রেনার চিন্তা করে আসলে প্রবলেম সলভিং নিয়ে, আমি মনে করি হুম, একটা হুম, হুম। ট্রুলি একটা অন্টারপ্রেনার হইতে গেলে আপনি প্রবলেম সলভার হইতে হবে। সো জিনিসটা হচ্ছে, আমার চিন্তা হচ্ছে যে ছিল যে শুরু থেকেই যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কোন জায়গাটাতে গ্যাপ আছে, আলটিমেটলি হুম, আমি হুম। কোন জায়গাটা নিয়ে আসলে কাজ করতে পারবো। তো আসলে এইখানে দেখলাম যে প্রচুর জায়গা আছে, গ্যাপ আছে, দেখতেছি মার্কেটের প্রচুর গ্যাপ। বাট কাজ করতে গেলে যেটা করা দরকার সেটা হচ্ছে যে মানুষ কি চাচ্ছে সেটার সাথে কানেক্ট করানো। তো দেন আমার কাছে মনে হচ্ছিল ইন দ্য মিন টাইম আসলে প্রিমিয়াম হোম শুরু হওয়ার আগে দিয়ে আমাদের একটা ডিমার্স বলে একটা হোস্টেল ছিল।
তো এটা যেভাবেই হোক, এটা আমাদের যে আমি বিভিন্ন বিল্ডিং ভাড়া নিয়ে হোস্টেল বানাচ্ছিলাম, তো যে কোনো কারণে মানে ল্যান্ড ওনারের সাথে, বিল্ডিং ওনারের সাথে হঠাৎ করে একটা উনি আমি যে হয়তো বা যে ফ্ল্যাট না ভাড়া নিয়েছিলাম, প্রতি রুম ভাড়া নিয়েছিলাম 3,000 টাকা করে, উনি হঠাৎ করে বলতেছে যে পরের মাস থেকে 5,000 5,500 টাকা করে দিতে হবে, ডিমান্ড বেড়ে গেছে এই জন্য দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা তো বিষয়টা আমার কাছে পছন্দ হয় না। আর আমি করোনার পর ওই সময়টাতে আমি এত অনেক মাস টেনে নিয়ে যাওয়ার পরে যখন আমি শুনি যে এটার দাম বেড়ে যাচ্ছে, আমার তো তার সাথে সাথে তো আমি মানে হোস্টেলের সিট ভাড়া বাড়াইতে পারি না। তখন মনে হচ্ছিল যে বিল্ডিংটা নিজেই বানাবো। ওই বিল্ডিং আমি কন্টিনিউ করি না, পরে মনে হলো নিজে বানাবো। নিজে বানাইতে গিয়ে দেন রিয়েলাইজ করলাম যে আসলে কি করা যায়, তখন মনে হয় একটা কোম্পানি ফর্ম করা দরকার। সেখান থেকে উৎপত্তি হচ্ছে প্রিমিয়াম হোমস। আর প্যারালালি হচ্ছে আমার ওয়াইফ আবার সিভিল ইঞ্জিনিয়ার, সে বুয়েট থেকে করা, বিসিএমএইচে করা। তারপর আমার এদিক দিয়ে আমার বাবু হইলো, বেবি হইলো। তো আমার ওয়াইফ ছিল অবশ্য মানে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, তো বাবু হওয়ার ওই মুহূর্তে সে ইউনিভার্সিটি রিজাইন দিল। দেওয়ার পর পরবর্তীতে মনে হলো ওয়াইফের জন্য কিছু একটা করা দরকার, যে এমন কিছু করি যেটা আসলে আলটিমেটলি করা যায়। তো তখন আমার ওয়াইফের সাথে প্ল্যান করি, মনে হয় যে না, আমরা একটু এই নিয়ে কাজ করা যায়। প্রবলেমগুলো আইডেন্টিফাই করলাম, দেন প্রিমিয়াম হোমসের উৎপত্তি। আলহামদুলিল্লাহ সেখান থেকে এখন পর্যন্ত আমাদের অলমোস্ট প্রায় 20টার মতো প্রজেক্ট চলে আসছে আমাদের, এবং একটা বড় প্রজেক্ট করতেছি কন্ডোমিনিয়াম। প্রায় মানে এখন পর্যন্ত 12 বিঘা, মানে 8 বিঘা জায়গা মানে আমাদের কেনা হয়েছে, আরও 4 বিঘা হচ্ছে, টোটাল 12 বিঘার মধ্যে আমরা এটা কন্ডোমিনিয়াম করতেছি, দ্য প্রিমিয়াম স্মার্ট সিটি। এবং হচ্ছে অন্যান্য প্রজেক্টগুলো তো আছে, সিঙ্গেল অ্যাপার্টমেন্ট 5 কাঠা 10 কাঠার মধ্যে এরকম বিল্ডিং প্রায় অলমোস্ট আমরা 20টার মতো নেওয়া হচ্ছে। আপনি একটু আপনার আলোচনা যেটা বললেন যে সমস্ত কোম্পানিগুলো যে সমস্যাটা, মূল সমস্যা যে কমিটমেন্টের একটা ঝামেলা, জি, আপনারা নতুন এসে কি আপনারা কিভাবে কমিটমেন্ট রাখতে পারবেন বলে মনে করেন? কমিটমেন্টের গ্যাপগুলো যেখানে হয় বেশিরভাগ, আমরা যদি ডেভেলপার মডেলে যাই, মানে আপনি যখন আপনার একটা ল্যান্ড আছে, আপনি ল্যান্ডের মালিক, আপনি আপনার সাথে আমি হচ্ছে অ্যাজ এ ডেভেলপার হিসেবে জয়েন করলাম। তো প্রথমত যেটা হয়ে যায়, যেমন হচ্ছে যে সবাই জিততে চায়, ল্যান্ড ওনারও জিততে চায়, ডেভেলপারও জিততে চায়। এখন ডেভেলপার হয়তো বা ল্যান্ডের কাঠা পার কাঠা হচ্ছে হয়তো বা ওই এলাকাতে, ওই যে এখানে আপনার 80 লাখ টাকা করে কাঠা, আর আমি হচ্ছে ডেভেলপার, আমি এটা বিল করব। তো 80 লাখ টাকা একটা কাঠা, যে জায়গাটা আপনি হচ্ছে যে আপনি অফার করতেছেন, ভাই আমাকে আরও 20 লাখ টাকা করে, 10 লাখ টাকা করে সাইনিং মানি দিতে হবে। তার মানে হচ্ছে 80 লাখ প্লাস হচ্ছে মানে 80 লাখ টাকা ল্যান্ডের ভ্যালু, তারপরে হচ্ছে আবার আরও 10 লাখ টাকা, তার মানে 90 লাখ টাকা। তো আবার 50-50 শেয়ারিং। যখন এই 50-50 শেয়ারিং, 90 লাখ টাকা দিলাম মানে ল্যান্ডের ভ্যালু, আর 50-50 শেয়ারিং, তখন কিন্তু এক কাঠা বিল করতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা লাগে। এক কাঠা বিল করতে গেলে, আপনি যখন একটা ডেভেলপার হিসেবে বিল করতে চান, বা মিনিমাম 1.5 কোটি টাকা লাগে। সো এই যে রেশিওটা কখনো কিন্তু ইকুয়াল হয় না, কিন্তু ল্যান্ড ওনারও জিততে চাইতেছে, আবার ডেভেলপারও জিততে চাচ্ছে। ডেভেলপার চিন্তা করে যে আমি তো এটা বিক্রি করে করে টাকা দিব, আমি তো 10 লাখ টাকা কাল সাইনিং মানি দিলাম, দিয়ে লক করলাম, লক করে আমি আস্তে আস্তে করে বিক্রি করব, যেটা আর ক্লায়েন্ট আসবে দেন হচ্ছে আমি এটা করব। কারণ আমি ওর ডেভেলপারের কাছে ইনভেস্টমেন্ট কিন্তু ওই 10 লাখ টাকা, কিন্তু আর বাকি যে টাকাটা দরকার, হয়তো বাউন্ডারি করবো, তার পকেট থেকে আরও 5 লাখ টাকা খরচ করলো কাঠাপতি, সব মিলিয়ে তার ইনভেস্টমেন্ট 15 লাখ টাকা। সে কী করতেছে এখন, ক্লায়েন্ট হান্টিং করে, যেমন হচ্ছে যে এখানে মানে বিক্রি করা শুরু করে দেয়। এই শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত দেখা গেছে এই ক্লায়েন্ট অ্যাকুইজিশন এবং এই পাঠ্যগতি বিশাল একটা সময় যায়। যেমন হচ্ছে আপনি যখন পর্যন্ত বিক্রি না হইতেছে প্রজেক্ট, তখন পর্যন্ত সে কাজই শুরু করতে পারতেছে না, কারণ তার কাছে তো টাকা আসতে হবে। সে ইনিশিয়ালি হচ্ছে ইন্টেনশনই নিয়ে রাখছে আমি তো ক্লায়েন্ট থেকে টাকা এনে তারপর আমি বিল্ডিং বানাবো। তখন এই যে 2-3 বছর এখানে চলেই যায়, এটা বিক্রি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সো এইটা এবং বিল করতে যায়, যেটা হয়তো বা ডেভেলপার মানে ল্যান্ড ওনারের সাথে তো 3 বছর বা 4 বছরের কমিটমেন্ট হয়েছে, এদিকে ফ্ল্যাট ওনারদের মানে যারা কিনতেছে ফ্ল্যাট, তারাও হয়তো বা 3-4 বছর বলে বিক্রি করতেছে, কিন্তু আলটিমেটলি এটা 6-7 বছর, 8 বছর, 10 বছরে চলে যায়। তখন ল্যান্ড ওনারে বলে সব হচ্ছে ডেভেলপাররা খারাপ, আবার ডেভেলপার হচ্ছে যে তখন তো তার তো কিছুই করে না, কারণ তো প্রফিট করতে গেলে সময় বাড়াইতে হবে, ওই ফ্ল্যাটের দাম বাড়তে হবে, তখন বিক্রি করে। সো এরকম প্রচুর গ্যাপ হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে। তখন আমাদের মনে হয় যে আসলে এই জায়গাটা, শুধু এটা যদি আমি ডেভেলপার মডেলের কথা বলি, আর অন্যান্যগুলো তো সেমই অবস্থা, মানে বলতেছে তো বেশি প্রফিট চায়, সবাই একটা প্রজেক্ট দিয়ে আমি কোটিপতি হইতে চাই, হাজারপতি হইতে চাই। সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে এটা আপনারা সমাধান করছেন কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মডেলটা এখন পর্যন্ত আমরা ল্যান্ড শেয়ার মডেলে করি ফ্ল্যাটটা। যেমন ইনিশিয়ালি হচ্ছে আপনি একটা ল্যান্ড দিবেন, আপনি হচ্ছে যে আমাকে মানে আমরা একটা ল্যান্ড কিনে সেখানে হয়তো বা 10 কাঠা একটা জায়গা, তো 20টা ফ্ল্যাট হইলো এখানে। এই 20টা ফ্ল্যাট ওনারের কাছে আগে ল্যান্ডটা, জমির পরিমাণ পর্যন্তটুকুর টাকা নেই, এটা একটা বুকিং মানি দিয়ে ইনিশিয়ালি বুকিং করে, কনফার্ম হয়, মানে বুকিং মানি দেওয়া হচ্ছে কনফার্ম হয়ে যাওয়া। আর আমরা একটা ডেট ফিক্সড করি, অমুক তারিখে 10 তারিখে আমরা রেজিস্ট্রি অফার করব। তো সবাই মিলে ওই 40 জন, ওই 20 জন মানুষ
একত্রিত হয়ে পুরো টাকা মানে ল্যান্ডের পার্টটুকু যেটা বাকি অ্যামাউন্ট থাকে সেই টাকাগুলো দিয়ে রেজিস্ট্রির সময় আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি। মানে ল্যান্ডের ওনার এই 20 জন, আমি কিন্তু না। হুম হুম সো তারা একটা সেফটি ফিল করে তখন যে হুম না ওকে আমি তো ল্যান্ড ওনার হোয়াট এভার। অনেক সময় আমরা কিন্তু ফ্ল্যাটের টাকা সম্পূর্ণ টাকা দেওয়ার পরে তারা রেজিস্ট্রি দেয়, হুম হুম কিন্তু আপনার টাকা কিন্তু 100% দেওয়া হয়ে গেল। কিন্তু এখানে আমরা মোটামুটি 4 ভাগের 1 ভাগের টাকা দিলে আপনার জমির শেয়ারের দাম হয়ে যায়। সেটুকু আপনি দিলেন, আপনি জমির পুরো জায়গাটার মালিক আপনি। এখানে কি একটা প্রবলেম কাজ করবে না যে যখন আমরা 20 জন বা 15 জন ডেভেলপমেন্টে যাবে, হুম হুম। হয়তো বা দেখা গেল যে 5 জন প্রিপেয়ার্ড না এই মুহূর্তে, কিন্তু বাকি 15 জন চাচ্ছে, সেই প্রবলেমটা কিভাবে সলভ হবে? অনেক সময় এটা হয়, আপনি একটা ভালো পয়েন্ট ধরছেন যে এখানে 20 জনের থেকে অনেক সময় যৌথভাবে কাজ করতে গেলে এটা অনেক অভিজ্ঞতা অনেক খারাপ হয়। হুম আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, যেমন হচ্ছে হয়তো বন্ধুরা মিলে শুরু করে, বন্ধুর সাথে একজন আরেকজনের সম্পর্ক হ্যাঁ, খারাপ হইলো, পুরোপুরি। একদম ম্যাসাকার হয়ে যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কোম্পানি করার কারণে একটা নীতিমালা থাকে আমাদের, যে আমরা এর মধ্যে এই ফরম্যাটে কাজ করতেছি, এটার কারণে সবাই আলাদা আলাদা জায়গা থেকে আসে, তখন আসলে ওই একজনের সাথে একজনের যে ঝামেলাগুলো হয়, কনফ্লিক্ট হয়, এটা তুলনামূলকভাবে কম। আর এটা নিলে এটা কোম্পানি নিচ্ছে, আমাদের কোম্পানি প্রিমিয়াম হোমস নিচ্ছে এটার জন্য। হুম আর সেকেন্ডারি বিষয় হচ্ছে আপনি যখন এই যে ল্যান্ডের মালিক হয়ে গেলেন, মালিক হওয়ার পর আমরা যেটা প্রবলেমটা সলভ করছি, যেটা আসলে অনেক ক্ষেত্রে হয় কি, এখানে হয়তো 20 জন মানুষ, 20 জন থেকে 10 জন টাকা দিল আর 10 জন দিল না। এই 10 জন না দেওয়ার কারণে কাজটা কিন্তু আটকে যায়। হুম হ্যাঁ, মানে 10 জনের টাকা দিয়ে তো আপনি 20 জনের কাজটা করতে পারবেন অবশ্যই না। অবশ্যই। আর অনেকেই আছে ইন্টেনশনালি এই কাজটা করে, সে জানে যে আমি এখান থেকে একটা মানে আমি নিতে পারবো না, একটা ফ্ল্যাট নেয় 3টা বুকিং দেয়, দিয়ে হুম 2-3 মাস অ্যাক্টিভ দেখায়, তারপরে হতে সে কিন্তু একদম হিডেন হারিয়ে যায়। এখন ও জানে যে বিল্ডিংটাতে আলটিমেটলি বসে থাকবে না, আমার ওই একটা ফ্ল্যাটের জন্য তার বিল্ডিং আটকে যাবে না, ওরা বিল্ডিং শেষ করতে গেলে আমার কাজটুকু শেষ করতেই হবে। হুম তখন ওই টেকনিক্যালি ওই কাজগুলো করে পরবর্তীতে যখন একদম শেষের দিকে হয় তখন সে উদয় হয়, মানে কোথা থেকে আসে যে না ঠিক আছে সে দিবে। তো এরকম প্রচুর অভিজ্ঞতা মার্কেট ইন্ডাস্ট্রিতে হয়, এগুলো এই ল্যান্ডশেয়ার মডেলে এটা খুবই তিক্ত অভিজ্ঞতা মানুষজনের। তো সেই জায়গাটার জন্য আমরা করি কি, আমরা আপনাকে রেজিস্ট্রি দিচ্ছি, আবার এই কনস্ট্রাকশন পিরিয়ডে যখন ধরেন আমি হয়তো একটা বিল্ডিংয়ের জন্য কনস্ট্রাকশনের জন্য 2 বছর বা 2.5 বছর বা 3 বছর সময় নিলাম, এই 3 বছরের জন্য আপনি আমাকে পাওয়ার দিয়ে দিবেন ল্যান্ডের শর্ত সাপেক্ষে। যেমন আমরা কি করি কি, 1 মাস কোনো একজন যদি 1 মাসের টাকা নির্ধারিত সময়ের মধ্যে যদি টাকা না দেয়, তাকে 5% জরিমানা করি ওই নির্ধারিত ওই মাসের। হুম হুম তারপরেরটা না দিলে 10%, না তার থার্ড মাসে না দিলে তাকে এখান থেকে এক্সিট নিতে হবে। হুম এক্সিটটার নিয়মটা হচ্ছে যে আপনি মার্কেটে যা ভ্যালু আছে, যত পরিমাণ টাকা দিয়েছেন ওইটার ভ্যালু অনুযায়ী আপনি এখান থেকে নিয়ে যাবেন। প্রফিট হলে প্রফিট, বেশি দাম বাস্তে বিক্রি করতে পারলে বেশিটাই প্রফিট নিয়ে যেতে পারবেন। আর কম মানে যেটা আছে মার্কেট ভ্যালু অনুযায়ী, তখন তো আসলে একটা কাজ শুরু হয়ে গেলে তো তখন তো মার্কেট ভ্যালু তো বরং যে ইনভেস্টমেন্ট তার চেয়ে অনেক বেশি দামেই বিক্রি করতে পারে। তখন তো সে সে মানে ল্যান্ডশেয়ার মডেলে বিক্রি করে না, তখন স্কোয়ার ফিটে বিক্রি করে সে। হুম তখন ভালো একটা ভলিউমে পেয়ে চলে যেতে পারে। তো আমরা ওই মডেলটা রাখছি যাতে করে কেউ আইসা যেন একজন আরেকজনের বিরক্তির কারণ না হয়ে যায়, একজন আরেকজনের যে সমস্যার কারণ না হয়ে যায়। আমরা একটা প্রবলেম সলভ করতে আসছি, আরেকটা যদি প্রবলেম হয়ে যায় তাহলে তো আরেক সমস্যা। তার মানে হচ্ছে যে আপনারা ল্যান্ড দিয়ে দিচ্ছেন শেয়ার অনুযায়ী, কিন্তু পুরো আহ, এই নিয়ন্ত্রণটা আপনাদের হাতে রাখছেন। আমাদের হাতে রাখছি, এটার জন্য আমরা একটা সার্ভিস চার্জ নেই। আচ্ছা। মানে আমরা হচ্ছে যা যা খরচ হচ্ছে, ল্যান্ডশেয়ার মডেল হচ্ছে আপনি জমিটুকু পর্যন্ত রেজিস্ট্রি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে একটা ডেভেলপমেন্ট ফি নিতে হয়, যে না এটার পুরো জিনিসটাকে মানে প্ল্যান পাস হতে শুরু করে মানে একদম আর্কিটেকচারাল ডিজাইন যা আছে সকল জিনিসের জন্য একটা ডেভেলপমেন্ট চার্জ নেওয়া হয়। তো কনস্ট্রাকশন শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এটা যত টাকা খরচ হয়, একটা ইটের দাম যদি 10 টাকা হয় 10 টাকা দিবেন, সিমেন্টের দাম যদি 5 টাকা হয় 5 টাকা দিবেন, অ্যাট অ্যাকচুয়াল কস্ট যা আছে আপনি তাই দিবেন। আমরা জাস্ট এর সাথে 10% সার্ভিস চার্জ দিব। মানে এটা আমাদের শুভ ওপেন সিক্রেট। আমরা এটার জন্য আবার একটা অ্যাপস ডেভেলপ করছি, যেখানে আপনি পুরোই যে আমরা বলতেছি যে একটা ইটের দাম 10 টাকা হলে 10 টাকা, এটাও তো একটা গ্যাপ থাকে, ট্রাস্টের একটা কমিটমেন্টের একটা ইস্যু থাকে। হয়তো বা আমি 10 টাকার ইট আমি 5 টাকা 2 টাকা বাড়িয়ে নিলাম, হুম না তো সুযোগ আছে। কিন্তু এটার জন্য আমরা একটা অ্যাপস ডেভেলপ করছি, যে আমরা রিয়েল টাইমে আপনি ধরেন যে এখন আমরা আজকে বাজার মানে কেনাকাটা হয়েছে 2 লাখ টাকার, কোন কোন খাতে খরচ হয়েছে সেটা আপনি রিয়েল টাইম মানে এখনই বর্তমানে আপনি আমার সাথে সাথে কেনার পরে ওই দিনের মধ্যেই আমরা এখানে বিলটা সাবমিট করি, এবং হচ্ছে বিল বাউচার হইতে শুরু করে ইনভেন্টরিটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে সবাই চেক করে। দেখতে পারবেন আজকে এত টাকা কেনা হয়েছে, 2 লাখ টাকা কী কী পারপাসে গেলো দেখলাম। আবার ইয়ারলি আবার এটা করতেছি ক্লায়েন্টের রিকমেন্ডেড কোনো আপনার হচ্ছে যে ইয়ে দিয়ে অডিট কোম্পানি দিয়ে ওইটা আবার অডিটও করে নিই, যাতে করে দুইটা আরেকটা ইয়ে থাকলো, ক্রস চেক করার একটা সুযোগ থাকলো। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখানে হচ্ছে যে অ্যাপসের মধ্যে আবার সিসি ক্যামেরা ইন্টিগ্রেশন করে দিচ্ছে। আপনি হুম আজকে বিকালবেলা ঢালাই হওয়ার কথা হচ্ছে কিনা আপনি কিন্তু দেখতে পারতেছেন। হুম তো আপনি অলরেডি অনেকটা ফিল করতে পারতেছেন না আমি টোটাল প্রসেসের সাথে আছি। আপনি ধরেন আপনার বন্ধু কোনো জায়গাতে বা ফ্ল্যাট কিনছে বা ল্যান্ড কিনছে, কিন্তু বলতে পারতেছেন তার এক্সাক্ট স্ট্যাটাসটা কি কাজের, বলার সুযোগ নেই, সে হয়তো দেশের বাইরে আছে। তো এই জন্য আমরা
কেন একটু মানে এই জিনিসটা আমরা মনে হয় যে আমরা চেষ্টা করতেছি, বলতে পারবো না 100%, এই একদমই হচ্ছে এটা মানুষজন বলতে পারবে যে চেষ্টা করতেছি ট্রান্সপারেন্সি রেখে কাজটা করা, এবং এটা 8-10টা প্রোডাক্টের মতো প্রোডাক্ট চিন্তা করা। যেমন এটা যে লাক্সারি প্রোডাক্ট না, এটা যে এমন জিনিস না যেটাতে সে আসলে অ্যাফোর্ড করতে পারবে না। আমাদের একটা ব্যাপার হয় কি, আমরা আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে যারা 80%-এর উপরে ক্লায়েন্ট, তারা জীবন হয়তো ভাবেও না এভাবে ফ্ল্যাট কিনা যায়। তাদেরকে আমরা আগে এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা হয়তো বা মিডল ক্লাস তারা বিলং করে, হয়তো সাহস করতে পারি না হাইরে এত টাকা কেমনে লাগবে, কারণ আমাদেরকে অলওয়েজ উপর থেকে পুশ করা হয়েছে এটা লাক্সারি প্রোডাক্ট, এটা অনেক দামি। আমাদের যেই এতদিনের যেই কি বলে যে মানে যারা এই ইন্ডাস্ট্রিটাকে একদম নিয়ন্ত্রণ করছে, সেই মানুষগুলো বুঝাইছে এটা তো অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট, লাক্সারি প্রোডাক্ট। এভাবেই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আমাদের কাছে ইন্ট্রোডিউস করছে। তো আমরা তখন হয় কি, মানুষজন যখন দেখবেন এটা মনে হয় একটা দোকানের সামনে খুব পশ করে সাজাইছে, হ্যাঁ অনেক কিছু, এখন সেখানে তো বা অনেক মানুষ আছে কিন্তু ঢুকতেও সাহস করে না, এদিকে গেলে অনেক বেশি দাম মনে হয়। হ্যাঁ এরকম হয়। এরকম করেই আমাদেরকে ইন্ডাস্ট্রিটা সাজানো হয়েছে যে ক্যাপিটালিস্টরা, যে রিয়েল এস্টেট মানে হচ্ছে এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, তোমার জন্য না এটা। সো কিন্তু আসলে তো এটা তো আসলে লাক্সারি প্রোডাক্ট না, এটা নেসেসিটি প্রোডাক্ট। আপনার থাকতে হয় ঢাকায়, মানে আপনার যেখানে একটা বাসস্থান দরকার, একটা আইডেন্টিটি দরকার, তো এটার জন্য তো আসলে আপনার কাছে সবসময় ওই তত বেশি এক্সপেন্সিভ তো ওই বিষয়টা এটা না। তো দেন আমরা হচ্ছে যে ওই মানুষগুলোকে এই হিসেবটা, যেমন এত আপনি যখন এখানে জমির পরিমাণ পোষণ টাকা দিলেন, তারপরে আস্তে আস্তে করে প্রতি মাসে মাসে কনস্ট্রাকশনের টাকাটা দিলেন, 3 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি বা 2.5 বছর মেয়াদি আপনি যখন টাকাটা দিবেন, আপনার গায়ে তো লাগবে না। আপনি ধরেন নিচতলার বেসমেন্ট করতেছেন, সে সময় তো আমার তো টপ ফ্লোরের ঢালাইয়ের টাকা লাগতেছে না, ওই নিচতলার ওই বেসমেন্টের টাকা দিবেন আপনি, তাই না? পরের একটা ফ্লোর দিলেন, আস্তে 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 করে যাচ্ছে, তো আপনার তো সব টাকা একসাথে আমার দরকার নাই। সো মানুষগুলো আমাকে এইভাবে পে করতেছে, আমি এইভাবে বিল্ডিংটা করতেছি। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, এইভাবে করার কারণে যেমন ডেভেলপাররা কী করে, যে বললাম না, সে এইভাবে হচ্ছে যে অপেক্ষা করে একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট বানায় দাম বেশি দিয়ে, দেন হচ্ছে ও আবার এরা মর্গেজ রেখে, আবার এই প্রপার্টিটাকে মর্গেজ রেখে ব্যাংক থেকে আবার লোন নেয়, ঠিক আছে? ওই লোন আবার অন্য জায়গায় কাজে লাগায়, তখন হয় কি এই লোনের আবার ইন্টারেস্টটা ওই প্রোডাক্টের সাথে যোগ করে, কারণ তাদের প্রোডাক্টটা যাই হচ্ছে এখানে 15% যোগ হয় ব্যাংক ইন্টারেস্ট, বাট 12%, তারপরেও তাকে প্রফিট, তখন এই প্রোডাক্টটা তো 5 টাকার প্রোডাক্ট তো 20 টাকা অটোমেটিক্যালি হয়ে যায়। সো যখন আপনি নিজে এখান থেকে আমার থেকে ফ্ল্যাট কিনতেছেন, আপনি প্রতি মাসে টাকা দিচ্ছেন, আপনার টাকা আমি বিলিং করতেছি, নট আমার টাকা। আমি হয়তো বা কেউ একজন টাকা না দিলে বা কোনো একটা সমস্যা হলে কোম্পানি হিসেবে পে করতেছি এটার জন্য, আমরা তো কাজটা অফ করতেছি না, হয়তো অল্প পোর্শন পর্যন্ত, কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজটা হচ্ছে মানুষজনের টাকা দিয়েই আমি কাজটা করতেছি। সো সেখানে আমার যে প্রোডাক্টের যে আমি যে মাসে শেষে ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে, করতে হবে, আমার তো এটা নাই, আর এটা আমার প্রফিটের দরকার নেই, আর আমাদের এটা পুরোটি হচ্ছে সুদমুক্ত একটা প্রসেস, মানে মানে একদম মানে আপনি ইসলামিক ওয়ে চিন্তা করেন না যেই করেন, হ্যাঁ কেউ যদি চায় ব্যাংকের সাপোর্ট, সেটা আমরা করে দিই, কিছু করার থাকে না ওই মানুষগুলোর ওই জায়গাতে লিমিটেশন থাকলে, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের মডেলটাতে যেন ওইটাকে আমরা ব্যাংক থেকে যে লোন না নিতে হয়, আমরা যেন না করতে হয়, সো আমরা ওইটাকেই প্রমোট করার ট্রাই করতেছি। তাহলে কি যারা ইন্ডাস্ট্রি লিডার বা মার্কেট লিডার যারা গত 40-45 বছর ব্যবসা করছে, একবার বড় বড় যারা একেবারে নাম করা যারা, তাদের সাথে কি আপনাদের বিজনেস পলিসিটা আলাদা বা কনফ্লিক্ট একটা তৈরি হচ্ছে না? ফার্স্ট অফ অল হচ্ছে আমি মনে করি বাংলাদেশে, মানে বাংলাদেশ হওয়ার পর থেকে যারা বাংলাদেশে এই ধরনের পাইনিয়র অনেক বড় বড় কোম্পানি আছে, আসলে তারা নিবৃত্তিতে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে তারাকে একেবারে কি বলে একদম নিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে পর্যন্ত নিয়ে আসে। তাদের জন্য কিন্তু আজকে বাংলাদেশের মানে যতটুকুই বলি ইন্ডাস্ট্রিতে যত উন্নয়ন বলি যতটুকুই হয়েছে, ওনাদের বদৌলতি হয়েছে, আমি ওনাদেরকে খারাপও বলা যাবে না বিষয়টাতে, ওনারা ওনাদের প্রসেস বিল্ডিংটা করছেন। বাট আমাদের মডেলটা হচ্ছে যে এই মডেলটা কিন্তু নতুন মডেল না, এটা আগে ওই যে আপনি বললাম না যে বন্ধু বান্ধব মিলে একটা করছিল 10 জনের, যারা এরা কারা করে, এনারা হচ্ছে ভাই আমি আপনি করার কথা ছিল, আপনি করতেছেন, আপনার দায়িত্বটা আমি নিচ্ছি, ঠিক আছে? উনি করতে পারতেছিল না, ওনার দায়িত্বটা আমি নিচ্ছি, আমি একটা সবগুলো মানুষকে সঙ্গবদ্ধ করছি। তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে যারা একটু বাজেট নিয়ে চিন্তা করে, আমার লাক্সারি প্রোডাক্টের দরকার নেই, আমি একটু বাজেটে চিন্তা করি, তারা কিন্তু আমার কাছে আসতেছেন। তো আমি মনে করি ওনাদের যে মার্কেট, এটা তো অবশ্যই কিছুটা হয়তো বা কনফ্লিক্ট করতে পারে, বাট আমাদের ইন্টেনশনটা আসলে কার সাথে কনফ্লিক্ট করলো কি করলো না এটা নিয়ে আমরা ভাবি না। আমি চিন্তা করতেছি মার্কেটে কীভাবে আমরা ইম্প্যাক্ট ফেলতে পারি, আমরা মানুষকে কীভাবে কমিটমেন্টের সাথে জিনিসটা আমাদের ওয়েতে সলভ করতে পারি, সেটা নিয়ে চিন্তা করতে। যেমন আমরা এটা যদি বলি কন্ডোমিনিয়াম প্রজেক্ট, বাংলাদেশের পার্সপেক্টিভে কন্ডোমিনিয়াম প্রজেক্টটা নর্মালি লাক্সারি প্রোডাক্ট। এখানে একটা বাউন্ডারির মধ্যে সুইমিং পুল, খেলার মাঠ, বাচ্চাদের জন্য আলাদা কিড জোন, আপনার হচ্ছে যে এখানে একটা সুপার শপ, মানে সকল ফ্যাসিলিটি একটা বাউন্ডারির মধ্যে। এইটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটাকে লাক্সারি প্রোডাক্টই ধরে, কিন্তু আসলে এই প্রোডাক্টটা কি সবার দরকার না? সুইমিং পুলটা একটা বাচ্চার,
তার কি মানে সাঁতার কাটার জন্য সে অধিকার রাখে না? সে বিকেলবেলা খেলার জন্য প্রয়োজন হয় না তার? তার হচ্ছে বাচ্চারা যেটা মানে আনন্দের মধ্যে থাকবে, এটা কি খুব এক্সপেন্সিভ জিনিস? এটা তো দরকার প্রত্যেকের জন্য। আমরা জিনিসটাকে ওই মডেলটাকে নিয়ে আসছি, এইটাও আমরা ল্যান্ড শেয়ার মডেলই আনছি। আচ্ছা, যেটা আপনি হয়তো মার্কেটে এরকম কন্ডোমিনিয়াম প্রজেক্ট 15 থেকে 20,000 টাকার নিচে হয় না নর্মালি। সেই জিনিসটা আমরা ল্যান্ড শেয়ার মডেলে আনার কারণে মোটামুটি 4200 টাকা থেকে শুরু করে 5,000 5,500 টাকার মধ্যেই আমরা ওই সেম প্রোডাক্টটাকে আনতে পারছি। বিকজ অফ ওই যে বললাম না যে আমি তো ব্যাংক থেকে লোন নিতে হয় না, আমার তো এই করতে হয় না। সো এইটা এক একজন, এটা আমরা তো মুক্তবাজার অর্থনীতি, আমাদের প্রোডাক্টের এক একজনের এক এক রকমভাবেই করতেই পারবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে জিনিসটা দিচ্ছি মানুষের জন্য কি এটা ইম্প্যাক্ট ফেলতেছি কিনা। আমি আসলে যে মানুষগুলো নিয়ে কাজ করতেছি সে মানুষগুলো বললাম না যে 80% মানুষেরা তো মার্কেটে ছিলই না, মানে এরা মার্কেটে চিন্তাই করে না ফ্ল্যাট কিনবে। তো তাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি, ভাই তুমি আসো, তোমাকে দেওয়া সম্ভব, ভাই তুমি নিতে পারো, দেখো এটা কি করো। আমি লাস্ট কয়েকদিন আগেও আমি একটা প্রোডাক্ট নিয়ে অনেক মানুষের দেখলাম, ভাই আমরা প্রচুর মানুষের সাথে মানে আমি স্পেশাল আমি নিজেও কথা বলার চেষ্টা করছি। আমি লাস্ট গিয়েছিলাম চায়নাতে, গিয়ে যাওয়ার পরে ওইখানে একটা যে ফ্যাক্টরির যে ওনার, সে আমাকে ভিজিট করে $1 বিলিয়ন কোম্পানি হবে মিনিমাম ওই কোম্পানিটা। ওটা যে সিও হিসেবে আছেন ওই ভদ্রলোক আমাকে নিয়ে সব কিছু দেখাচ্ছেন। আমি হয়তো বা গাড়ি থেকে নামার আগে সে নাইমা দ্রুত গাড়িটা খুলে দিচ্ছে আমাকে, মানে হসপিটালিটি লেভেলটা। তো একটা সিও হিসাবে যেই লেভেলের মানে মনে হয় যে আসলে মানে যেই রকম সেলস পার্সন হইতে হয়, মানে আমাদের হয় বাংলাদেশে যেরকম, কিন্তু আমি এটা মানে তার জন্য আমি একটা ড্রাইভারকে পাঠাইতাম অথবা আমার পিএসকে পাঠায় বলতাম যে তুমি ওনাকে বা একটু ঘুরিয়ে দেখা আসো। আমাকে যে লাঞ্চের ব্যবস্থা করছে, আমি বাংলাদেশ থেকে গেছি, হালাল ফুডটা কি হবে, প্রত্যেকটা যে লেভেলে হসপিটালিটি তারা দিচ্ছে, আমি মনে হলো যে আমি আসলে মানুষজনের সাথে এই ইনভলভমেন্টটা দরকার। তো আমি ওইখানের ওই প্র্যাকটিসটাই নেই, আমি যখন এখানে আনলাম আমি কয়েকটা মানে এই জায়গাতে আমার নিজের নাম্বার আমি দেওয়া দিয়ে রাখার চেষ্টা করি। আমার মনে হয় যে আমি যদি মার্কেট থেকে যদি রিয়েল ইনফরমেশনগুলো মানুষ কি চাচ্ছে এটা অনুযায়ী যদি আমি প্রোডাক্টটা ডিজাইন না করতে পারি, তাহলে মনে হয় না আসলে আমি অ্যাকচুয়াল জিনিসটা তৈরি করতে পারবো। তো দেন কিবরিয়া ভাইয়ের সাথে একটা লাস্ট আমার একটা ইন্টারভিউ আসছিল, ওইখানে আমার একটা নাম্বার দিয়েছিলাম। ওইটা হওয়ার পরে সম্ভবত আমি মনে হয় 3,500 থেকে 4,000 মানুষের সাথে ফোনে কথা বলছি। তো মানুষজনের আসলে স্বপ্নটা তো আসলে তো মানে আমাদের তো সবসময় একটু মানে একটু বড় করেই দেখি আমরা। তো আমার কাছে মনে হলো যে ওনাদের অনুযায়ী যার সামর্থ্য অনুযায়ী যদি আমি প্রোডাক্টটা বানাই তাহলে আমার জন্য মনে হয় আরো ভালো হবে, আমাদের জন্য মনে হতো ভালো হবে, মানুষের জন্য আসলে কাজ করার জায়গা থাকে। আমরা একটা জিনিস হচ্ছে 435 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আসতেছে আমাদের, সেটা হচ্ছে আপনার একটা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং আবার আছে, একটা ওয়াশরুম থাকতেছে, একটা বারান্দা থাকতেছে, একটা ছোট্ট কিচেন থাকতেছে, মানে এরকম আর কি। যে এটার মধ্যেই মোটামুটি একটা চাইলে একটা মানুষ মানে একটা ফ্যামিলি নিয়ে থাকতে পারে। তো এই জিনিসটা আমরা যেমন নিয়ে আসছি হচ্ছে সব মিলিয়ে খরচ হবে হয়তো বা 12 লাখ টাকা থেকে মানে 12.5 থেকে মানে 12,50,000 থেকে 60,000 টাকা। লোকেশন কোথায়? আসলে মডেল টাউনে। আচ্ছা, ওইখানে আবার ওই মডেল টাউনটা কিন্তু আবার হচ্ছে কি এখানে 7-8টা ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, প্রচুর মানুষজন এখনো সমাগম হচ্ছে, আশেপাশে প্রায় 80-90 হাজার 1 লাখের মতো স্টুডেন্ট আছে আশেপাশে। তো সিঙ্গেল ফ্যামিলি থাকে, অনেক ফ্যামিলি থাকার চেষ্টা করছে ওই এলাকাতে, রেন্টের পরিমাণ অন্যান্য এলাকা থেকে অনেক বেশি। সো এই জন্য ধরেন ওই জিনিসগুলা মানুষজনের নিডটা প্রতিনিয়ত বাড়তেছে, কারণ ফ্যামিলি এখান থেকে অন্য জায়গা থেকে আসা যাওয়া করে অনেক সময় নষ্ট হচ্ছে। আর এটা উত্তরের 18 নম্বর সেক্টরের সাথেই, জাস্ট এখানে একটা কানেক্টিং ব্রিজ হবে, এটা প্রস্তাবিত অবস্থায় আছে, বাট তারপর এখনই অনেক ডিমান্ড। আর ভবিষ্যতেটা তো ব্রিজ হয়ে গেলে উত্তরার এই পাশে ওই পাশে আর কোনো তফাৎ নেই। তো ওই জায়গাটাতে করার কারণে আর আমি ওই জন্য একটু ল্যান্ডের দাম তুলনামূলকভাবে একটু কমে থাকার কারণে আমি এই জিনিসগুলো দিতে পারতেছি, যেটা আমাকে আগামী 2-3 বছর পরে অসম্ভব চিন্তা করা। এই জন্য ধরেন আমি চিন্তা করতেছি যে 12,40,000 50,000 মানে 50-55 হাজার টাকার মধ্যে যেন ওই 435 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দিতে পারি। তো আলটিমেটলি ধরুন মাসে আপনি ইনস্টলমেন্ট দিবেন 19,500 টাকা, আর ওই যে ল্যান্ডের পরিমাণটুকু দিয়ে দিবেন, বাকিটা তো আস্তে আস্তে করে দিয়ে যাবেন। সো এই যে ডিজাইনগুলো করার একটা রিজন হচ্ছে যার সামর্থ্য অনুযায়ী, ভাই আমার জন্য একটু চিন্তা করেন না, 10,000 করে দিতে পারি মাসে বা 20,000 দিতে পারি, এরকম প্রচুর লোক আছে। একটু ভাই আমাদেরও তো স্বপ্ন আছে। তা এখন আসলে সবার স্বপ্ন তো আর পূরণ করা যাবে না, এটা সম্ভবও না, আমাদের সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, বাট চেষ্টা করতেছি যে আসলে এই মানুষের স্বপ্নের সাথে যে আমরা নিজেরা কানেক্ট থাকতে পারি। এখন বিষয় হচ্ছে যে মানে রিয়েল এস্টেট কোম্পানির সাথে একটা অনেক অনেক অভিযোগ, একটা মেইন অভিযোগ, এরা অনেক কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে এমন কিছুতে এঙ্গেজ করে দেয় যেটা আমাকে আলটিমেটলি আমার লস হয়ে যায়। যেমন সে ফর এক্সাম্পল আমরা ঢাকায় কাউকে ফ্ল্যাট কিনে উদ্বুদ্ধ করলাম যে কোনো
ব্যক্তি বা কোনো ক্লায়েন্টকে বললাম যে ঠিক আছে ঢাকায় ফ্ল্যাট কিনে ফেলেন, কিন্তু ওই ব্যক্তি যদি ওই ফ্ল্যাটটা এখানে না কিনে তার গ্রামের পাশে কিছু জমি কিনতো, জমি কিনে যদি ওখানে কোনো বাড়ি করতো তাহলে তার জন্য বেটার হতো। এই জিনিসটা অনেক কথাই বলে, অনেকেই বলে, তো এইটাকে আপনি কিভাবে ডিফাইন করেন? ফার্স্ট অফ অল হচ্ছে আসলে মানে আপনি আমরা যেটা আমি বলি মনে করি আমার কথা আমার কাজে হয়তো বা আপনি মুগ্ধ হইতে পারেন, হুম আমার কথা হয়তো মনে হতে পারে লজিক্যালি লোকটা তো ভালো বলছে, কিন্তু আমার কথা আমি একটা নিজেতে বিশ্বাস করি, সেটা হচ্ছে ট্রাস্ট বাট ভেরিফাই। হুম মানে ট্রাস্ট করবেনই মানুষকে, অবশ্যই তো ট্রাস্ট না করলে তো হয় না, ওই যে হুম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ট্রাস্ট করতে হয়, আমরা মানে কোনো একটা লেয়ারে আসলে ট্রাস্ট না করলে তো কোনো কাজই হয় না। প্যারালালি আমাদের উচিত হচ্ছে ভেরিফাই করানো, হুম যে আচ্ছা আমি যে এই কথাটা বলতেছে এরা আদৌ কতটুকু করতেছে, এরা আদৌ এই কাজগুলো হচ্ছে কিনা। আমরা কেউই কিন্তু আসলে অন্ধ না, অন্ধ হওয়া উচিত না। হুম হুম আপনি আর উচিত হচ্ছে যে আপনিও একজন সচেতন মানুষ। আমি কিন্তু এই যে বলে না যে আমরা যখন এটা লজিক্যালি ঠিক আছে কিনা, এই লজিকটা ঠিক হচ্ছে কিনা, এটা আসলে মেক সেন্স করে কিনা, এইটুকু বোধ আমাদের আসলে এজ এ মানুষ হিসেবে থাকা দরকার, যে আপনি যদি এজ এ কাস্টমারও হন। কারণ আমি গেলাম গিয়ে উনি বললো আমি দৌড়ে চলে গেলাম, আসলে এটা হওয়া উচিত না। ঠিক আছে, আমাদেরও প্রচুর কাস্টমার আছে যে ভিডিও দিয়ে আমাদের বিভিন্ন কন্টেন্ট দেখছে, বিভিন্ন জিনিসগুলো দেখছে, তো ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন পাঠিয়ে দিই, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে যেটা ভালো হয় সেটা করেন। আমি বরং রিকোয়েস্ট করি ভাই আপনাদের কাউকে পাঠান। হয়তো ওই লোকের আসলে বাংলাদেশে তো কেউ থাকে না, কিন্তু তারপরেও চেষ্টা করি যেইভাবে অন্তত উনি একটা মানুষের, হ্যাঁ উনি বিশ্বাস করতেছে, বাট আমার জায়গা থেকে ওনাকে বিশ্বাস কিন্তু অনেকগুলো স্তম্ভের উপর, মানে অনেকগুলো ফিলার লাগে। তা আমার চেষ্টা হচ্ছে কতগুলো ফিলার ওনাকে অন্তত আমি লাগিয়ে দিই, যাতে করে উনি যে এটাকে সাস্টেইন করতে পারে। হুম বিশ্বাস আমাদেরও কিন্তু মানুষজনকে, যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে হিরো বানাইতে আমরা যেমন সময় নিই না, ভিলেন বানাইতে ওই যে হ্যাঁ দুলনকে আমার ব্যাপারে হয়তো একটু শুনলেন কিন্তু হয় এটা কিছু, আপনি হ্যাঁ আসলে তো এই লোকটাকে ভালো মনে করতাম, উনি তো আসলে এরকম কেন হলো, কিন্তু আপনি ভেরিফাই করেন না কিন্তু। সো আমার কথা হচ্ছে এটা না, আমার ভাই আপনি যাই করবেন ডিসিশন মেক করার আগে অবশ্যই ভেরিফাই করা উচিত, যে কোনো ক্ষেত্রেই, আমরা যে কোনো কাজের ক্ষেত্রেই। সো এটা একটা ফ্যাক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বলতেছেন, আমরা বলতে চাই যে অনেক সময় ফ্ল্যাট বা এই ধরনের জিনিসগুলো আসলে এটা কতটুকু আসলে আমাদেরকে আরওআই দিচ্ছে, বা এটার আসলে রিটার্নটা সাথে আসলে ঠিক হচ্ছে কিনা। তো এই জায়গাটাতে একটা ব্যাপার হচ্ছে ভাই, আপনি যদি আমরা এখানে না কিনে গ্রামে জায়গা কিনি, আপনি চিন্তা করে দেখেন আজ থেকে 10 বছর আগে আপনার গ্রামের ল্যান্ডের দাম কত ছিল, এখন কত, প্রফেশনালি কতটুকু বাড়ছে? কতটুকু বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে। আমি যদি বলি আমার এলাকার হয়তো বা 30% বা 40% বাড়ছে সর্বোচ্চ, 30% হুম বাড়ছে সর্বোচ্চ, বা 30%, মানে সর্বোচ্চ 30%ও না। তো এটা যদি আপনি বলেন ঢাকার আশেপাশে সারাউন্ডিংয়ের মধ্যে যদি বলেন, এটা কিন্তু ধরেন যে অলমোস্ট 100, 230, 300, 400% বাড়ছে। কারণ হুম ডিমান্ডের সাথে সাথে তো মানে ইয়েটা বাড়ে, হুম প্রাইসটা বাড়ে। সো আপনি মানে যেমন এলাকাতে যে কেনা কোনো ল্যান্ড, কোনো কোথাও যেটা একদম সেই প্রত্যন্ত এলাকাতেও কেনেন, ল্যান্ডের ভ্যালু বাড়বেই তুলনামূলক অন্যান্য হুম জিনিস কেনার তুলনায়। কিন্তু আপনাকে ল্যান্ড, আপনার ধরেন এখন সারা জীবনের উপার্জন হচ্ছে 1 কোটি টাকা, মানে আপনাকে যদি আপনি স্মার্টলি এই জিনিসটাকে ইনভেস্টমেন্ট করতে চান, আপনাকে বুঝতে হবে কোন জায়গাতে আমার আরওআইটা বেশি আসবে। হুম কারণ আপনি কি করলেন, এই 1 কোটি টাকা দিয়ে একটা ঢাকার মনে করেন যে একটা মিরপুরে একটা ফ্ল্যাট কিনে ফেললেন। 1 কোটি টাকা দিয়ে আপনি মিরপুরে সর্বোচ্চ 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবেন না, এর বেশি পাবেন, হয়তো 1100 স্কোয়ার ফিট পাবেন। হুম আমি মনে করি এটা আপনার বোকামি। হুম কারণ আপনার সারা জীবনের উপার্জন একটা জায়গায় ফেলেছেন, যেটাতে আসলে মানে এটা 10-11 হাজার টাকা হয়তো স্কোয়ার ফিট, এটা আগামী 5 বছর পরে হয়তো 1000 বাড়তে পারে দাম প্রতি স্কোয়ার ফিটে, অনেক সময় কমেও। হুম ফ্ল্যাটের কিন্তু ভ্যালু কিন্তু কমই হুম তুলনামূলকভাবে, হুম বাট হুম এটা হয়তো বাড়লে হয়তো ল্যান্ডের ভ্যালুর কারণে হয়তো বাড়তে পারে। হ্যাঁ, কিন্তু বিল্ডিং পুরান হলে তো আসলে আলটিমেটলি ভ্যালু কমে। কিন্তু যখন ল্যান্ডের ভ্যালু বাড়তেছে তখন হয়তো বা ফ্ল্যাটের দাম একটু কিছুটা বাড়ে, সেটা হলো আগামী 5 বছরও ল্যান্ডের ভ্যালু যদি এখন আজকে 1 কোটি টাকাও থাকে, আগামী 5 বছরের পরে এই ল্যান্ডের ভ্যালু যদি 2 কোটি টাকাও হয়, কিন্তু আপনার ফ্ল্যাটের স্কোয়ার ফিট বাড়বে হয়তো সর্বোচ্চ 1000 টাকা। বুঝতে পারছেন বিষয়টা? বা 1000 বা 1500, যদি আপনি কেনার সময় সবচেয়ে বেশি দাম দিয়ে কিনে ফেলেন, আপনি মানে এই যে এখন 1 কোটি টাকার ল্যান্ডের ঘাটা কিন্তু আপনি 10,000, 11,000, 12,000 টাকা করে ফ্ল্যাট কিনে ফেলছেন, মানে ওই জায়গাটার সবচেয়ে পিক, মানে সবচেয়ে সর্বোচ্চ দামটা দিয়ে আপনি কিনছেন। তো এইটা আসলে লস। হুম হুম কিন্তু আপনি যদি একটা রাইজিং এলাকাতে গেলেন, যেমন আপনি বলতে পারেন মনে করেন যে বসিলা, বা আপনি হচ্ছে একটু সারাউন্ডিং ঢাকার একটু কাছাকাছি, হয়তো বা তুলনামূলকভাবে ল্যান্ডেড মানে ওই স্কোয়ার ফিট একটু কমে পাইলেন, 5,000 টাকা, 5,500 টাকা, 6,000 টাকা, এটা কিন্তু বাড়বে। এটা 10,000, 12,000 পর্যন্ত অনায়াসে চলে যাবে আগামী 2-3 বছর, 4 বছরের মধ্যে। সো এইটাতে আবার আপনি হচ্ছে যে ইনভেস্টমেন্টটাকে লজিক্যালি আপনি বলতে পারেন যে এটা রাইট, মানে গুড ইনভেস্টমেন্ট।
আর আমি যেটা প্রলুব্ধ করার চেষ্টা করছি, মানুষজনকে কনভিন্স করার চেষ্টা করতেছি যে ভাই আপনি এত কিছু বাদ রাইখা আপনি এত এত সুন্দর মতো করে আপনি বসুন্ধরাতে প্রজেক্ট করতে পারতেন, আপনি ইয়েতে করতে পারতেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এমন জায়গাতে আমি মানুষগুলোকে নিতে চাই যে মানুষটাতে আসলে আলটিমেটলি সে একটা আগামী 3-4 বছরের মধ্যে একটা ভালো ROI পায়, ভালো একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পায়। সেজন্য বেনিফিটেড যদি হয় দেন আমাদের কোম্পানির তো ইম্প্যাক্ট বেশি পড়বে। উনি বেনিফিটেড হলো, আমি এটা ফিল করি যে একটা মানুষকে আপনাকে নিলাম আমার একটা জায়গায়, সাপোজ আপনাকে আমি বুঝালাম বা এই জিনিসটা, আপনি যদি বেনিফিটেড হন আপনি কি আপনি কি করবেন, আপনি কি আমার থেকে বেচ্যুতি হবেন, আপনি মনে হয়তো আমরা আরেকটা প্রজেক্ট করবো, আপনি কিন্তু ওইখানে যাবেন। সো আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই জিনিসটাই চিন্তা করি যে আপনি এই জায়গাতে যাচ্ছেন। আমি যে এই জন্য আসলে মডেল টাউনকে চুজ করছি, যেটা ব্রিজ হয়ে গেলে বা এইখানে যে ইউনিভার্সিটি 7-8টা ইউনিভার্সিটি আশেপাশে আছে, তো পরিবর্তন অটোমেটিক্যালি হবে, এলাকাটা চেঞ্জ না হওয়ার কোনো রিজন নাই। তো এখানে আমি যেটা পারতেছি, এখন আমি সিঙ্গেল অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট দিচ্ছি হচ্ছে 29-30 হাজার টাকায়, যেটা আগামী হয়তো 1 বছর আরও বাড়াইতে হবে আমার হয়তো, কারণ ল্যান্ড ভ্যালুর সাথে বাড়তেছে। এটা ধরেন যে এখন এটা ধরেন যে কিনে আপনি 3 বছর পরে অনায়াসে এটা 5,000, 5,500, 6,000 টাকা অনায়াসে এটা দাম হবে। হ্যাঁ, ফ্ল্যাটের ভ্যালু বেড়ে যাবে। তো 3 বছর পরে আপনি কেনা থেকে শেষ হওয়া পর্যন্ত সে ভ্যালুটাই তো অনেক টাকা, অলমোস্ট ডাবল রিটার্ন। কন্ডোমিনিয়ামে যেটা আপনি 4200, 4300 বা 4500 টাকাতে কিনতেছেন বা এটা কিন্তু কন্ডোমিনিয়াম বা 10,000 থেকে 12,000, 15,000 পর্যন্ত চলে যাবে এটা আস্তে আস্তে করে। সো এই চেঞ্জটা, এটা হচ্ছে গুড ইনভেস্টমেন্ট। কিন্তু পরে আইসা যারা আবার আসবে তখন তাদের হয়তো বা ভ্যালুটার প্রফিটের মার্জিনটা তুলনামূলক কমবে। এটা তো প্রত্যেকটা বাড়বেই, কিছু জিনিস হচ্ছে তো বাড়বেই, কিন্তু ইলাস্টিসিটি যেমন হচ্ছে না, যে ইকোনমি ইলাস্টিসিটির মতো একটা ব্যাপার আছে, সেটা হয়তো কিছুটা বাড়বে, কিন্তু আপনি তো প্রথম দিকে যখন এটা নিচ্ছেন এটা কিন্তু বেশি বাড়তেছে। সো এই জন্য আমরা যাদেরকে চেষ্টা করতেছি যে এই মানুষগুলোকে ইনভলভ করে, ধরুন অনেকেই চিন্তা করে যে রাইট নাও কি আছে, রাইট নাওর সংখ্যা কেনার সংখ্যা কিন্তু বেশি, কিন্তু যারা একটু প্রোগ্রেসিভ বা যারা একটু দূরদর্শী চিন্তা করে, তারা চিন্তা করে আগামী 3 বছর, 5 বছর, 10 বছর পরে কী হবে। আর একটা মজার ফ্যাক্ট, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমিও নিজেও মিডল ক্লাস ফ্যামিলি, এই জন্য আমি এটা ওন করি বলি কথাটা। সো সেই জন্য ধরেন যে আমরা কিন্তু লং রান চিন্তা করি না, শর্ট টাইমে চিন্তা করি। আমাদের ওই মনে হয় আমার জন্য তো নেই, এটা আমি মনে করি যে আমি এখন বর্তমানে কি আছে সেটা নিয়ে। আর যারা একটু ফিনান্সিয়ালি সলভেন্ট বা একটু ফিনান্সিয়ালি সাউন্ড, সে মানুষগুলো কিন্তু দেখবেন বেশিরভাগ হচ্ছে একটু লং টাইম চিন্তা করে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও দেখবেন যে চিন্তা করে ওইটা, বুঝতে পারছেন। আর আমরা যারা দেখবেন যে আমার ওই চিন্তা করে যে না আমি এই এলাকা থেকে বেরোবো না, আমাদের মিডল ক্লাস মাইন্ডসেটটা কিন্তু এভাবে আমরা অ্যালাইন হয়ে থাকি, তো এখান থেকে বের হইতে চাই না। সো এই জন্য অনেক সময় দেখা যায় না, আমরা গরিব কিন্তু আমরা নিজেরা বানাইছি নিজে করে। আল্লাহ তাআলাকে বলে দিচ্ছে তুমি এত টাকার বেশি হইবে না, তুমি এত টাকার বেশি কামাইতে পারবে না, এটা বলে দিচ্ছে, আল্লাহ ফিক্সড করে দিচ্ছে কোথাও, বলে দেয় না তো, তাই না? দ্যাট মিনস হচ্ছে আমরা নিজেরা ফিক্সড করছি। সো ফ্যাক্ট হচ্ছে এইটা আপনি চিন্তার উপরে নির্ভর করে আসলে আলটিমেটলি কোনটাকে আপনি প্রফিট বলবেন আর কোনটাকে আপনি লস বলবেন। তাহলে আপনি যেটা বলছিলেন সেই আলোচনা থেকে যদি আমরা এটা বলি যে ইনভেস্টমেন্ট আসলে যেটাই করি না কেন, যেভাবেই করি না কেন, আমাকে নিজেকে একটু অ্যাওয়ার হয়ে করা উচিত। কিন্তু তারপরেও কি আপনার কি এটা মনে হয় না যে আমি যে ফ্ল্যাটটা আজকে সে ফর এক্সাম্পল ঢাকার বাইরে 50 লাখ টাকা দিয়ে কিনছি, হ্যাঁ, এটা তো 20 বছর পরে আমার রিসেল ভ্যালু একেবারেই কমে যাবে। বা ঢাকার ভেতরেও যদি কিনে থাকে, দূরে হোক আর যেখানেই হোক, তো রিসেল ভ্যালু তো আমার ফ্ল্যাটে সবসময় কমবে। তাহলে কি ফ্ল্যাটের ইনভেস্টমেন্ট করাটা কি এটা ওয়াইজ হবে, নাকি এই টাকা দিয়ে একটা ঢাকার বাইরে বা আমার গ্রামের বাসায় জমি কেনা ওয়াইজ হবে? আপনি যদি আমি খুব সিম্পলি বলি, যদি 50 লাখ টাকা দিয়ে আপনি ধরেন যদি একটা ফ্ল্যাট কিনতে চান, আপনি এখন যদি আপনি এইখানেই কিনতে চান, ঢাকার ভিতরে তো 50 লাখ টাকা আসলে সম্ভব না, যদি একদম টপ জায়গাতে, একটু সাইডে কিনতে হবে। সাইড কিনতে গেলেও আপনি যদি স্কোয়ার ফিট হিসেবে কিনেন তাহলে এটা লস প্রজেক্ট আমি মনে করি বেশি। স্কোয়ার ফিট হিসেবে কিনতে গেলে তখন একটু ম্যাক্সিমাম দিয়ে কিনবেন। কিন্তু আপনি যদি ওইটাই দিয়ে যদি আপনি ল্যান্ডশেয়ার মডেলে করতে চান, তাহলে আপনি কিন্তু 50% ল্যান্ডশেয়ার মডেলে কেনার একটা সুবিধা হচ্ছে মার্কেটে যে ভ্যালুটা এখন চলতেছে সেটার অলমোস্ট 40 থেকে 50% পর্যন্ত আপনি কম কিনতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? ধরুন মার্কেট ভ্যালু কত, ধরেন এখন হচ্ছে আমি আসলে মডেলটা এখন রেডি ফ্ল্যাটের ভ্যালু হচ্ছে 5,000 থেকে 5,500 টাকা এখন বর্তমান। কিন্তু আপনি ল্যান্ডশেয়ার মডেলে আমাদের যে সিঙ্গেল অ্যাপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো যদি কিনেন তাহলে আপনার হবে 2800 থেকে 2900 বা 3,000 টাকার মধ্যে খরচ হবে সব মিলিয়ে। তো অলমোস্ট কত টাকা সেভ হচ্ছে, 2,000, 2,500 টাকা সেভ হচ্ছে। তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজটা নেওয়া। আপনি যদি ল্যান্ডশেয়ার মডেল বা এই ধরনের প্রজেক্টে আমার থেকে না বা অন্য কারো থেকেও যদি নেন, এটা সুবিধাটা ল্যান্ডশেয়ার মডেলের সুবিধাটা হচ্ছে এইটা, বিকজ আপনার টাকা দিয়েই আপনাকে বিল্ডিং বানিয়ে দিচ্ছে। এতে করে সুবিধা, আপনি নিজে বানাইলে বিল্ডিং খরচ করতে যা খরচ হইতো
আলটিমেটলি সেই খরচটি হচ্ছে এখন। মানে এটার জন্য কিন্তু আপনার এক্সট্রা হচ্ছে না। হ্যাঁ, আপনি আমাকে 10% সার্ভিস চার্জ দিচ্ছেন, কিন্তু 10% আপনি নিজেও যদি বিল্ডিং বানাইতে যেতেন, আপনার 15 to 16% বা 20% পর্যন্ত আপনি নিজে বানাইলে ওয়েস্টেজ হইতো। কারণ আপনি প্ল্যান করার সময় হয়তো বা একটু বেশি ইউজ হইতো, মানে আমরা যখন লেবার দিয়ে কাজ করতেন নিজে করতে চাইতেন, কিন্তু আমাদের এক্সপার্টিসের কারণে আমাদের এখানে বুয়েট ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেক্ট বলেন, ইয়া থেকে মানে আপনার হচ্ছে বুয়েট থেকে শুরু করে সকল মানে এক্সপার্টিসটা আমরা কিন্তু এখানে ইউটিলাইজ করি। তো যার কারণে আপনি যেটা হয়তো বা ওয়েস্টেজ করতেন সেটা হয়তো বা আমরা সার্ভিস চার্জ হিসেবে নিচ্ছি, তাও 10% বা কন্ডোমিনিয়াম জন্য 15% নিচ্ছি। এটা করে হচ্ছে কি আপনি একটা প্রপার একটা সিস্টেমের মধ্যে আপনি হইলো, তখন এতে খরচটা কিন্তু কমতেছে, যেটা আপনি নিজে বানাইলে তাই হইতো। তো এটা আমি মনে করি না লস। মানে আপনি যদি মনে করেন আপনি এটা মানে অ্যাকচুয়াল দামটাই পাচ্ছেন, কিন্তু আপনি যখন আরেকজনের বিজনেস করার সুযোগ দিয়ে দেন, লেয়ার থাকে ডেভেলপার মডেলে, বা আপনি যদি মনে করেন আরেকজনের কিনতে চান, তখন একটু ম্যাক্সিমাম দিয়ে কিনতে হয়। তখন বিজনেস ওই এলাকায় যদি গ্রোথ না আসে তাহলে আপনার এটা লসই হবে। তার মানে আপনি কি মানে ফ্ল্যাটকে ইনভেস্টমেন্ট বলতে চান, এক্সপেন্স না বলে? না, ফ্ল্যাট যদি আপনি ডেভেলপার মডেলে কিনেন, এখানে মডেল কিন্তু দুই রকম ভাবে কেনা যায়। ফ্ল্যাটটা কিন্তু একদম রেডি ফ্ল্যাট কিনে ফেললেন একরকম, আর হচ্ছে নিজের মতো করে বানায় মানে ল্যান্ড শেয়ারের মাধ্যমে নিজে কিনলেন, তাহলে এটাতে কম পাওয়া যায়। কিন্তু আপনি যদি এক রেডি ফ্ল্যাট কিনতে, তার তো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তখন এটা ওয়াইজ হয় না অনেক সময় ডিসিশনটা, কারণ ম্যাক্সিমাম টাকা দিয়ে কিনতেছেন। আর আপনি ঠিক সেম জিনিসটা যদি আপনি গ্রামে নিতেন, ধরুন আপনি এখানে পার স্কোয়ার ফিটে 2,000 2,500 টাকার একটা প্রফিটের গ্যাপ মানে আছে, কিন্তু এই ভলিউমটা আপনি যদি 50 লাখ টাকা আপনার গ্রামে ইনভেস্টমেন্ট করেন, ল্যান্ড কিনেন 50 লাখ টাকায়, আপনাকে সর্বোচ্চ 3 বছরে আপনার একটা গ্রামে ল্যান্ড কিনলে সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকার উপরে প্রফিট আসবে না। যদি কাউকে লিজ দেন অথবা কোনো একটা কিছু করেন, 2-3 লাখ টাকার উপরে বেশি না। কিন্তু ওই টাকাটাই আপনি যখন এই যেরকম ল্যান্ড শেয়ার মডেলের মাধ্যমে যখন ইনভেস্টমেন্টটা করতেছেন, তখন আপনি ওই যে বললাম না 3500 5,000 5,500 টাকার প্রোডাক্টটা আপনি পাচ্ছেন 3,000 টাকায়, তো আর 2,000 2,500 টাকার একটা প্রফিট মার্জিনের গেইন করার সুযোগ, সেটা তো আপনি গ্রামে পাবেন না। আমি বুঝতে পারছি। তাহলে যারা ফ্ল্যাট কিনতে চায় তারা কি মানে আপনার কথা তো যেটা আমরা পাচ্ছি যে ফ্ল্যাট কিনতে চাইলে ঢাকার বাইরে গিয়ে ল্যান্ড শেয়ার করে ঢাকার বাইরে না, মানে যেই জায়গাটা আসলে আমার মনে হয় যে একটু আগামী 2-3 বছরের প্ল্যান, 5 বছর প্ল্যানে কোন এলাকাটাতে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হইতে পারে। এটা তো প্রত্যেকটা এলাকারই তো একটা কিছু মাস্টার প্ল্যান আছে, গভর্নমেন্টেরও কিছু প্ল্যান আছে, এলাকা কেন্দ্রিক কিছু প্ল্যান থাকে। তো ধরেন আপনি যে এখন চাইলেও গুলশানে তো আপনি 25-30 হাজার টাকার নিচে ফ্ল্যাট নাই, এটা তো সম্ভব না। এটা তো ল্যান্ড শেয়ার মডেল ওইখানে তো চলবে না, ওইখানে ল্যান্ডের কাঠে হচ্ছে 8 থেকে 10 কোটি টাকা। সো এটা তো সম্ভব নয় ওই জায়গাটাতে। কিন্তু আপনি চাইলে ওই জায়গাটাতে আপনি চাইলে একটু সামনে আগাইলে, ধরেন ওই দিকে একদম বাড্ডার ওই পাশে গেলে, ওই দিকে গেলে আবার একটু কমে পাবেন, তখন ওই জায়গাটার জন্য আপনার ওয়াইজ ডিসিশন। বুঝতে পারছেন বিষয়টা? এখন কিন্তু কিছু এলাকা, কিছু মানুষজন আছে যে আমি এই এলাকার বাইরে যাবোই না, তো তাকে আপনি যতই হিসাব বোঝান ভাই আমি তো কমই হচ্ছে বেশি হচ্ছে, তো তার ডিসিশনটা ইমোশনাল ডিসিশন হয় আলটিমেটলি। ম্যাক্সিমাম এই ধরনের ডিসিশনগুলো ইমোশনাল ডিসিশন হয়, বাট ওয়াইজ ডিসিশন হচ্ছে যে আপনি কোন এলাকাতে ডেভেলপমেন্টটা হচ্ছে সেখানে আপনি সবচেয়ে কম দামটা যদি আপনি কিনতে পারেন, তাহলে এটা গুড ডিসিশন। আপনি পরবর্তীতে সেল করে ফেললে একটা ভালো আরওআই পাইলেন। কিন্তু গ্রামের তো যে সবসময় যে অনেক গ্রামেও আছে যে আপনি একটা ল্যান্ড নিলেন, যেমন ডেভেলপমেন্ট আস্তে আস্তে করে হইলো, আপনি ধর দেখেছেন এরকমও আছে, ধরেন আপনি এই যে ঢাকার আশেপাশে অনেকগুলো জায়গা আছে যে আগে শতাংশ ছিল 50,000 60,000 টাকা, এখন ওই জায়গা হয়ে গেছে 20 লাখ টাকার উপরে। এটা আবার গুড ডিসিশন। 50 লাখ টাকা হয়ে গেছে, 20,000 টাকার জায়গায় 50 লাখ 80 লাখ টাকা হয়ে গেছে, এটা গুড ডিসিশন। কোন এলাকাতে আপনি কিনতেছেন এটা ম্যাটার। আমি ঢালাওভাবে বলতে পারি না যে ফ্ল্যাট কেনাটা পুরোটা লস প্রজেক্ট, আবার মানে ডেভেলপার থেকে কিনলেও পুরোটা লস প্রজেক্ট এটাও বলা যাবে না, আবার সব ল্যান্ড শেয়ার মডেলে কিনলে যে সব লাভবান হয় এটাও না, আবার সব ল্যান্ড কিনলেও হয় না। আপনাকে ডিসিশন মেক করতে হবে আপনার জায়গা থেকে, আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট, এবং আপনার দৃষ্টিতে বুঝতে হবে যে এই এলাকার ডেভেলপমেন্টটা আগামী 4 বছর 3 বছর 5 বছর পরে কী হইতে পারে, সেই হিসেবে ডিসিশনটা মেক করা উচিত। তার মানে হচ্ছে আপনার কথা সারমর্ম যেটা দাঁড়িয়েছে সেটা আমরা ফ্ল্যাট কিনতে পারি বা যে কেউ ফ্ল্যাট কিনতে পারি, কিন্তু এমন একটা জায়গায় কেনা যে কম দামে কেনার চেষ্টা করা, যেটাতে পরবর্তীতে রিসেল ভ্যালুটা বেড়ে যাবে। এক্স্যাক্টলি। কিন্তু হয়তো আমি ঢাকা মিরপুরে যদি একটা 1200-1300 স্কোয়ার ফিটে কিনতে চাই 1 কোটি টাকা লাগবে, সেম অ্যামাউন্ট আমি ঢাকার একটু অদূরে কিনতে পারি, মানে দুটো কিনতে পারবো বা 3টা কিনতে পারবো, কিন্তু এটা আবার 10 বছর পরে হয়তো বা 40 লাখ হলে এটা 50 লাখ হবে বা 60 লাখ হবে, এরকম বিষয়টা। এক্স্যাক্টলি। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন মানে জমি ল্যান্ড শেয়ার ভিত্তিতে, এইটা বেস্ট প্রপোজাল হতে পারে সবার জন্য। মনে হয় এটা একটা অপশন, ভালো একটা অপশন হইতে পারে।
আমার এখন একটা প্রশ্ন, এই যে আপনারা জমি ল্যান্ড শেয়ার মডিউলে যাচ্ছেন বা করছেন, বাংলাদেশে আরো বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি আছে, তারা কি এটা বোঝে না যে তারা কেন করছেন, আপনারা কেন মনে করতেছেন এটা লং রানে সাস্টেইন করবে এবং এটা ইফেক্টিভ হবে? ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশে যারা মানে এই ইন্ডাস্ট্রিতে যারা আছে, আমি বললাম আপনাকে যে ওনারা সবাই লাক্সারি প্রোডাক্ট নিয়ে ওনারা সবাই চিন্তা করে যে বাংলাদেশের বা ওয়ার্ল্ডের ইকোনমিতে আপনি যদি হিসাব করেন 3% বা 4%-এর কাছে যা টাকা আছে, বাকি 94%-96%-এর কাছে সমান টাকা। সবাই চিন্তা করে এই 4%-এর জন্য আমি প্রোডাক্ট বানাবো, আমি এত হ্যাসেল ট্যাসেল পছন্দ করি না, আমি এদের জন্য অল্প করে প্রোডাক্ট বানাবো, এদের কাছে বিক্রি করবো। আমার এত ওই মাইক্রো ম্যানেজমেন্টে যাওয়া বা আরেকটু লেয়ার যত নিচে নামে তত চ্যালেঞ্জ বেশি, মানুষের সাথে ডিলিং ক্যাপাসিটি। ধরেন আপনার সারা জীবনের একটাই ফ্ল্যাট কেনার অ্যাবিলিটি আছে, তখন আপনি যখন এইটাকে যত বেশি ফিনান্সিয়ালি আপনি কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। কারণ কোম্পানিগুলো ভাই এত টাকা ভাঙিয়ে দিতে পারে না, কোনো ইনভেস্টমেন্ট আটকে যাচ্ছে, এটা কিন্তু বড় কোম্পানির জন্য খুব প্রবলেমেটিক। আর ওরা একটা বিজনেসের মধ্যে মিনিমাম যে প্রফিট পার্সেন্টেজ শেয়ার মানে চিন্তা করে, সেটা আবার আমাদের জায়গা থেকে আমরা যারা চিন্তা করি, আমাদের মনে হয় প্রফিট একটু কম হলে ভালো। ওদের আবার প্রফিট কম হলে ওরা কোম্পানিটা খেতে পারবে না, ওদের ব্যাংকের লোন থাকে প্রচুর, থাকে প্রচুর। সো ওই সব জায়গা থেকে হয়তো বা তারা চিন্তা করে না। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আপনার আমাদের ইন্টেনশনটা, আমরা হচ্ছে ভাই 4%-এর দিকে কিছু মানুষ আসলে আসবে, অসুবিধা নেই, কিন্তু আমার 96%-এর জন্য আমি প্রোডাক্ট ডিজাইন করতেছি, যেটা নিয়ে হয়তো বা মানুষ ম্যাক্সিমাম এটা চিন্তা করে না। কারণ এই 96%-এরও কিন্তু নিড আছে, তাদেরও আসলে জীবন জীবিকা দরকার, তাই না? আমার পার্সপেক্টিভ বা আমাদের পার্সপেকশনটা হচ্ছে এই মানুষগুলো নিয়ে কাজ করা। হয়তো এনাদের থেকেও আপনার হয়তো বা আস্তে আস্তে করে 4%-এ ঢুকবে, এরও হয়তো বা দামি প্রোডাক্টও কিনবে। প্রোডাক্ট কিনতে তো অসুবিধা নেই, আলটিমেটলি ইন্ড অফ দ্য ডে আপনার আরও কি আসতেছে। কিন্তু আমার কাছে মনে হয় ফোকাসের জায়গাটা আমরা যেটাতে চিন্তা করি, ওরা আরেক জায়গায় চিন্তা করে, ওরা ওই 4% নিয়ে চিন্তা করে। মনে হয় যে আমি গেম খেলবো, আস্তে ঠান্ডা মাথায় খেলবো, এত দরকার নেই আমার বড় বড় 2টা রাঘব বল আসলেই হবো আমার প্রজেক্ট, আমি এত দরকার নাই। সো এটা যার যার বিজনেসের পার্সপেক্টিভ থেকে ডিসিশনগুলো আসলে হবে। আমাদের যারা ওল্ড জেনারেশন লাইক আমাদের বাবারা বা দাদারা যারা এক্সিস্টিং বা এখন বেঁচে আছেন, তারা সাধারণত যেটা ফিল করে বা মনে করে যে আমি তো বাড়ির মালিক হচ্ছি না, যে বাড়ির মালিক একটা ফিল বা বাড়ির মালিক হতে চাই, এটা একটা ফিল, বা আমি তো জমির মালিক হচ্ছি না, আমি একটা ফ্ল্যাটের মালিক হচ্ছে। ঠিক আছে, একটা ফ্ল্যাটের মালিক কিন্তু কখনোই তাকে নিজের বাড়ির মালিক বলতে পারে না। তো বাড়ির মালিক এবং ফ্ল্যাটের মালিক দুটো কিন্তু দুই বিষয় না। এখানে আমাদের জায়গা থেকে যেটা করতেছি, কারণ আমরা যে ল্যান্ড জমিতে রেজিস্ট্রি দিচ্ছে তাকে, জমিতেই তো তাকে রেজিস্ট্রি দিচ্ছে, যে জমির মালিক সেখানে বাড়ি বানাচ্ছে, তো বাড়ির মালিক তো সেই আলটিমেটলি। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি তো ফ্ল্যাট বানানোর আগেই তাকে জমির মালিক জমি শেয়ার দেওয়া হচ্ছে, তো তার মানে হচ্ছে সে জমির মালিক কিন্তু হচ্ছে, লিগালি কিন্তু তার নামে অনুমোদন হচ্ছে, সে কিন্তু বিল্ডিং এর মালিক হচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে মালিকানার যে ব্যাপারটা, এটা কিন্তু ওই ওনারশিপটা তার থেকে হয়ে যায়। আর একটা বড় ফ্যাক্ট হচ্ছে, আপনি যখন ডেভেলপার থেকে একটা ফ্ল্যাট কিনতেছেন, আপনি জানতেছেন না আপনি ফার্স্টের ফ্ল্যাটের ওনারটা কে। কিন্তু আপনি যখন ল্যান্ড শেয়ার মডেলে করতেছেন, আপনি কিন্তু অনেকগুলো আগামী 3 বছর যাবত 2 বছর যাবত অনেক মিটিং হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের প্রত্যেকটা জায়গাতে সবাই কানেক্টেড হচ্ছে। সে তার প্রতিবেশীর সাথে অলরেডি কিন্তু একটা সুসম্পর্ক তৈরি করে বড় এখানে নিচ্ছে। আন্ডারস্ট্যান্ডিংটা লেভেলটা বলি, ওটা অনেক বেশি তুলনামূলকভাবে আগের থেকে একটা প্ল্যান থাকে ওনাদের। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আপনি মানে এই যে আপনি যখন একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন নিতে চান, তখন কিন্তু প্রচুর অ্যাজ এ ট্যাক্স ব্যাটার ইস্যু যদি বলি, এটা পরিমাণে কিন্তু তখন অন্য হিসাবে চলে আসে। কিন্তু যখন আপনি ল্যান্ড শেয়ার মডেল আপনি জমির অলরেডি গভর্নমেন্টকে জমি কিনতে গেছেন, ওইখানে তো ট্যাক্স দিচ্ছেন না গভর্নমেন্টকে, এটুকুতেই শেষ। তো এতে করে আবার নতুন করে ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশন কস্টটা, সেটা অনেক বেশি আসতো, সেটা কিন্তু সেভ হচ্ছে। এবার একটা প্রশ্ন করি, আমি একজন ব্যক্তি মিরপুরে একটা ফ্ল্যাট কিনবে, লাক্সারি মোটামুটি ভালো ফ্ল্যাট, আর সেই ব্যক্তিটা ধরেন কেরানীগঞ্জ নদীর ওপারে বা এদিকে একেবারে সাভারের বা নবীনগরের ওদিকে, এখানে গিয়ে কিছু জমি কিনবে, আপনি কোন ব্যক্তিকে বলবেন যে সে উইন করছে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি চিন্তা করবো যে আগে আমি ওই এলাকাটার জন্য, আমি জমি কেনার আগে আমি এলাকার ডেভেলপমেন্ট চিন্তা করবো, আগে কি হবে, আগামী 5 বছর 10 বছর পরে কি হবে, ওইটার অ্যানালিসিসটা আগে করবো। অবশ্যই যদি মনে হয় ওইটাকে আমার একটা বড় প্ল্যান আছে, তাহলে আমি ল্যান্ড কেনাতে আমি যাব। আর যদি মনে হয়েছে যে এটা আসলে ওইরকম কোনো প্ল্যান নাই, তাহলে আমি মিরপুরেরটা এবং প্রথম হচ্ছে ল্যান্ড কেনার ব্যাপারটা আমি দেখবো, সেখানে হচ্ছে মিরপুরেরটা কিনবো নাকি হচ্ছে ওই কেরানীগঞ্জেরটা কিনবো। তখন আমি মিরপুরে যে জায়গাতে কিনতেছি, এটা কি আমি কত দামে কিনতেছি। আমি যদি একটা ফ্ল্যাট যদি মার্কেটে চলতেছে, ধরুন আমি 6,000-7,000 টাকা কিনতেছি, তার মানে এখানে একটু কম আছে, এটা 10-12 পর্যন্ত চলে যাবে কিন্তু একটা সময়। কেরানীগঞ্জেরটা 4-5 হাজার যদি কিনতে হয়, তাহলে আমি মিরপুরেরটা কিনবো। আর যদি মনে হয় যে আমি মিরপুরেরটা আমি 10-12 হাজার টাকা কিনতেছি, তাহলে আমি কেরানীগঞ্জেরটাতে যাবো।
মানে আচ্ছা। 12,000 যদি ভ্যালুটার আমি কম্পারিজনে যাব, হুম, কোনটাতে আরওআই হিসেবে যাবে। আপনি এটা খুব চিন্তা করে দেখেন, আমি যে বাসাটাতে থাকি এই বাসাটাতে ভাড়া থাকি, আমি এই ফ্ল্যাটটার দাম হচ্ছে 3 কোটি টাকা। 3 কোটি টাকা আমি ভাড়া দিই কত, 35,000 টাকা। হুম, হ্যাঁ, আমি কিন্তু যদি মনে করেন এটা যদি আমি এই 3 কোটি টাকা আমি যদি আজকে আসলে মডেল টাউন ইনভেস্টমেন্ট করি, আমার ফ্ল্যাট ওই সেম সাইজের ফ্ল্যাট হবে 50 লাখ টাকার মতো পেয়ে যাব। তাহলে আমি কয়টা ফ্ল্যাট পাইতেছি? 6টা ফ্ল্যাট। হুম, ওই দামের মধ্যে 6টা ফ্ল্যাট পাবো। এইখানে এইখানে একটা ফ্ল্যাট ভাড়া দিতে পারবো, ওই সেম সাইজের একটা ফ্ল্যাট ভাড়া দিতে পারবো আপনার হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। হুম, 25,000 টাকা মিনিমামটাও ধরলাম, 25,000 টাকা ধরলাম। 25,000 টাকা ধরলে আমি 6টা ফ্ল্যাটে কত আসবে? 1.5 লাখ টাকা। আমি 3 কোটি টাকাকে আমি যদি ভ্যালুতে নিই এই জায়গাতে, 1.5 লাখ টাকা পাচ্ছি মাসিক আরওআই, এখানে পেয়ে যাচ্ছি 35,000 টাকা। হুম। সো আপনি কোনটাকে আগাবেন? এখানে আরেকটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আর আপনার এই যে আরেকটু পার্ট, এই 50 লাখ টাকার ফ্ল্যাট, এটা কিন্তু এটারও কিন্তু দাম বাড়তেছে এখানে। হুম, এটাও কিন্তু 1 কোটি টাকাতে চলে যাবে, 1.5 কোটি টাকাতে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? হুম, কারণ কম্প্যারিজনটা আপনার কাছে, আমার কাছে মনে হয় আমি ওই ডিসিশনটাই নিব যেটাকে বর্তমানে কারণ আমার বয়সটা অত বেশি না আলহামদুলিল্লাহ। সো আমি চিন্তা করবো আগামী 3 বছর 4 বছর 5 বছর পরেরটা কি। আবার অনেকের জন্য এই শ্যামলী এলাকাতেই থাকতে চাইবে, বা যে একটা এলাকা যে এখানে আছে সেখানেই থাকতে চাইবে, বিকজ অফ তার জন্য ওই এলাকাটা ইম্পর্টেন্ট। এখানে একটা ফ্ল্যাট কেনা বা থাকার ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে বা একটা ইস্যু চলে আসে। ইস্যুটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরের সমস্ত কিছু অফিস থেকে শুরু করে ব্যবসা কমিউনিকেশন প্রতিষ্ঠান, পার্ট। কমিউনিকেশন পার্টটা খুবই সেন্ট্রিক, মানে একটা জায়গাতেই হচ্ছে। জি, আমি যদি মুভ করে কেরানীগঞ্জ গেলাম, সাভার গেলাম, আশুলিয়া গেলাম, ওদিকে এদিকে গেলাম, ওইদিকে গেলাম, সেই ক্ষেত্রে কমিউনিকেশন একটা বড় হ্যাসেল হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং তার চেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে আমি নিয়ে হয়তো বা নিজে ব্যবহার করতে পারছি না, কারণ আমার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে যারা হবে তাদের জন্য এডুকেশন ইনস্টিটিউশন হয়তো বা সব জায়গার ক্ষেত্রে একরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা এটা করা যাবে না, আমাকে আবার এদিকে এক্স্যাক্টলি, আপনাকে যে জায়গাতে বাচ্চাকে পড়াবেন Right. সেই জায়গার আশেপাশে তো থাকতে হবে। সেই জায়গাটার ক্ষেত্রে ফ্ল্যাট কেনাটা মানে একটা যে কোনো একটা লোকেশনে গিয়ে এটা থাকা নাকি সারা জীবন, এর সাথে একটা এটার পরে আর একটা প্রশ্ন যেটা আপনি একসাথে উত্তর দিবেন, সেটা আমি একটা ফ্ল্যাট কিনলাম 1.5 কোটি টাকা দিয়ে, সে ফর এক্সাম্পল, বা একটা জায়গায় বানালাম, তো আমি সেই টাকা দিয়ে যদি সারা জীবন নতুন নতুন ফ্ল্যাটে ভাড়া থাকি, সমস্যা কোথায়? এইটা স্মার্ট ডিসিশন আমি মনে করি। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে আমার টাকাটা ইনভেস্টমেন্ট করে রাখবো, ওইখান থেকে আর রিটার্ন আসবে, হ্যাঁ, আর আমি ভাড়া থাকলাম। এটা আমার মনে হয় এটা এটা একটা কাইন্ড অফ স্মার্ট ডিসিশন। right. কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ভাড়া নিজের ফ্ল্যাটে থাকা একটা ইমোশনাল ব্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন আমাদের কারণ এখানে প্র্যাকটিসটা অনেক ক্ষেত্রে হয় কি, আপনি যখন ভাড়াটিয়াতে থাকেন, ভাড়াটিয়া হিসেবে থাকেন, তখন ওইখানে আসলে সবচেয়ে নিপীড়িত নির্যাতিত মানুষ আপনি। মাইন্ডসেটেও সমস্যা মাইন্ডসেট হয়, ম্যাটার। আপনি right. যে বাড়িওয়ালার তো এটা এরকম হইলো কেন, ওইটা এরকম হইলো কেন, এইসব বিভিন্ন জিনিসগুলো হয়। এই জন্য মানুষ একটু ওই কথা শুনবে, অন্য একটা কথা বলবে, এইটার জন্যই কিন্তু অনেকে ফ্ল্যাট কিনে আমার জানা হুম, মতে। কারণ অনেকে দেখছি ভাই আমার নিজের ফ্ল্যাটে থাকতে চাই, এরকম আমি ঝামেলা আমি চাচ্ছি না। 2 দিন পর ফ্ল্যাট চেঞ্জ করা বা এগুলো শিফটিং করা একটা অনেক হ্যাসেল। হুম, তো ওই ডিসিশনের জন্য অনেকে এই ডিসিশনগুলো নেয়। কিন্তু আমি যদি মনে করি আপনি ভ্যালুর সাথে সাথে, আমার ভাই আমি আমি ওই এলাকায় থাকতে হবে কেন, আমি রেন্ট দেবো ওই এলাকাতে। ওই এলাকাটা আবার অনেকের জন্য ভ্যালুয়েবল, যারা ওই এলাকাতে আশেপাশে থাকতেছে, হয়তো ইউনিভার্সিটিতে পড়তেছে, ওইখানে স্কুল আছে, ওইখানে উইকেন্ডে কিছু ডেভেলপমেন্ট আছে, যে ডেভেলপমেন্টের সাথে ওই মানুষগুলো সরাসরি কানেক্টেড, এটা তার জন্য হয়তো ইম্পর্টেন্ট ওই এলাকাটাতে। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হয়তো বা মতিঝিলে থাকতে হবে, কারণ এখানে আমার বাচ্চা স্কুলেও যাচ্ছে, ওই জায়গাতে আমি ভাড়া থাকি, অসুবিধা নেই তো। কিন্তু ব্যাপারটা হয় কি, মানে ওই আলটিমেটলি আপনার একটা জায়গাতেই মানুষজন, এটা যার যার ডিসিশনের প্রায়োরিটির উপর নির্ভর করে। আপনি এখন প্রায়োরিটি কি একজনে একটা কথা বলতেছে এটাকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখতেছেন, নাকি আপনার মাসে রিটার্নটা আমার কেমন আসতেছে এটাকে নিয়েও চিন্তা করতেছেন। সো মানুষ অনেকভাবেই ডিসিশন নেয়, ডিসিশনগুলো আসলে ওয়াইজ ডিসিশন সেটাই যে যেটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ফ্ল্যাটের ইনভেস্টমেন্টে কি ব্যাড ইনভেস্টমেন্ট, গুড ইনভেস্টমেন্ট, আপনি কি বলবেন? বা জমি কেনার ইনভেস্টমেন্টে কি ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট ইজ অল অ্যাবাউট আপনি রিটার্নটা যে জায়গাতে আসবে সেই বেশি, সেটাই আমি মনে করি গুড ইনভেস্টমেন্ট। আপনার রিটার্নটা কি, রিটার্ন আপনি আলটিমেটলি পাইবেন কি এই জায়গা থেকে। আমি খুব সিম্পল কথা, ভাই আপনি এই জায়গায় যাচ্ছেন, হ্যাঁ, এটা রিটার্ন কি ভাই? হ্যাঁ, আপনি হুম, মরলেও তো জিজ্ঞেস করবো আচ্ছা তুমি কি নিয়ে আসছো ভাই, তুমি আমল নামা কি, রিটার্ন কি, হুম, হুম, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিন্তু ওই আলটিমেটলি একটা জায়গাতে সাথে যে এটার আসলে ইয়ে কি, ভ্যালু কি, আমি এটা করার জন্য আসলে কি। তো আলটিমেটলি গুড ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট মানে এটা ডিপেন্ড করে কোনটাতে আসলে হুম, কি লেভেলের, কোন জায়গা, কোন কিভাবে যাচ্ছেন সেটার উপর নির্ভর করে, হুম। আর ব্যক্তি টু ব্যক্তিও নির্ভর করে। ফ্ল্যাটগুলোতে সাধারণত যেটা হচ্ছে, বা আপনারা কোনো, যেহেতু আপনি একটি ইনোভেশন নিয়ে কাজ করছেন, সেই জায়গা থেকে প্রশ্নটা করা যে ফ্ল্যাটগুলোতে সাধারণত কোনো
মানে যেগুলো অ্যাপার্টমেন্ট হয়, অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলোতে কোনো অল্প একটু মানে ব্রিদিং নেওয়ার মতো কোনো স্পেস থাকে না। আমি একটু হাঁটবো অল্প একটু জায়গাতে, বা বাচ্চারা একটু খেলবে, যেটা কন্ডোনিয়াম করছেন এটা আলাদা, এটা ডিফারেন্ট, কারণ এটা প্রজেক্টিং। পরিবারের বাইরেও থেকে অনেক হ্যাঁ, সময় তো কিন্তু এই ফ্ল্যাটগুলো তো যেটা হচ্ছে, মানুষজন তো সবাই চায় যে না একটু ডিফারেন্ট টাইপের হোক আমার ফ্ল্যাটটা, বা আমি পারছি না একটা ফ্ল্যাটই নিচ্ছি। তো সেই জায়গা থেকে কি আপনারা কোনো চিন্তা করেছেন কিনা যে না আপনাদের ফ্ল্যাটটা একটু আলাদা হবে অন্যদের থেকে? ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাপারটা হয় কি, ধরেন আমি চাইলে মনের মাধুরী দিয়ে একটা ডিজাইন করতে পারি না একটা বিল্ডিং এর, কারণ এটার সাথে ডিপেন্ড করতেছে আপনার হচ্ছে যে প্রাইসটা ডিপেন্ড করতেছে। কারণ হুম, হুম। প্রাইসটা এমনভাবে ডিজাইন করতে গেলাম যেটা আলটিমেটলি সবার মানে সাধ্যের বাইরে চলে গেল, এটাও করা যায় না। হুম, হুম, সো আমরা করতে অলওয়েজ বাজেটের সাথে অ্যালাইন করে এর মধ্যে কতটুকু আমি মানে ইয়ে রাখতে পারি। তো এর মধ্যে আমাদের যে ডিজাইনগুলো করি, বিল্ডিংয়ের ডিজাইনগুলো সব কিছু মানে কিছু আপনার হচ্ছে দুই পাশে মানে চারদিকে ছেড়ে ছেড়ে জায়গাগুলো হুম, হুম, কতটুকু রাখা যায়। সো সেই আমরা ওইটুকু করেই মানে যতটুকু মানে যে মানে আপনার হচ্ছে যে এখানে রাজুক আছে, বা আমরা যদি বলি আমাদের ইউনিয়ন পরিষদ পৌরসভা আছে, ওইগুলোকে মাথায় রেখে ডিজাইনগুলো করে। একটা বড় রিজন হচ্ছে যে আমি ফাঁকা স্পেস পাই, আলো বাতাস যে আসতে পারে, ওইগুলো চিন্তা করি আসলে আলটিমেটলি ডিজাইনগুলো করা হয়। আমরা ডিজাইনের ক্ষেত্রে ওই জিনিসটা একটু খুব প্রায়োরিটি দিই, জানলা থাকতেছে কিনা, বারান্দাটার থেকে বাতাসটা প্রত্যেকটা রুমে রুমে যাচ্ছে কিনা, বদ্ধ লাগতেছে কিনা, দিনের বেলায় আমাকে কি লাইট জ্বালিয়ে কি ঘরের মধ্যে আলোকিত করতে হচ্ছে কিনা। সো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আসলে আমরা ডিজাইনগুলো করি। আর আমরা যেহেতু প্রজেক্টগুলো করি একটা মডেল টাউনের আন্ডারে, ওইখানে ওদের খেলার মাঠ থাকে, হাঁটার জন্য হাঁটা চলাফেরা, রোডগুলা মিনিমাম রোডও একটা 25 ফিট 30 ফিট একটা রোড থাকে, এটা 40 ফিট 50 ফিট 100 ফিট পর্যন্ত থাকে। সো ওইগুলো চিন্তা করি, এই জন্য আমরা প্রজেক্টের মধ্যে নেওয়ার চেষ্টা করি যেন একটা মডেল টাউন বা রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা যেগুলো আমাদের নগরায়ণ যেভাবে নিজে নিজে করে তৈরি করা হয়েছে, এলাকা কিন্তু একটা বিল্ডিংয়ের দেয়ালের সাথে আরেকটা দাঁড়ায় গেছে, এরকম হয় কিন্তু অনেক বিল্ডিং আমি দেখছি যে দুইটা বিল্ডিংয়ের দেয়াল একটা। একটা রাইট। সো এগুলো আসলে কোনোদিনও তো এগুলো তো আসলে কোনো রকমভাবে কোনো সার্ভাইভ করতেছে মানুষগুলো, কিন্তু এটা তো আসলে আমাদের জীবিকার জীবনের জন্য তো এটা তো ভালো না। কোনো একটা আল্লাহ না করুক একটা ভূমিকম্প হইলেই কিন্তু শেষ। সো আমরা কিন্তু ওই সাস্টেইনেবল জিনিসগুলো নিয়ে চিন্তা করি না বাংলাদেশের পার্সপেক্টিভে। বাট এখন যদি আমি বলি 2010 12 15 সালের পর থেকে যে আমাদের বিল্ডিং ডিজাইনগুলো হচ্ছে, ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই মানে ফার মেনটেন করে করতেছে। আপনি মানে সব দিকে ছেড়ে যেই জায়গা ইয়াগুলা করা দরকার সেগুলো করে করতেছে। তো এই জন্য কিছুটা ডিসিপ্লিনের মধ্যে আসতেছে, যেটা আমাদের হয়তো আগামী প্রজন্ম এটার মানে বুক করতে পারে ভালোভাবে। আগামী প্রজন্মের কথা যখন আসলো, প্রজন্ম রিলেটেড একটা প্রশ্ন করি। আমি 50 লাখ টাকা আছে, 50 লাখ টাকা দিয়ে ধরলাম আপনাদের সাভারের প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্ট নিচ্ছি বা নিতে চাই। সেই ক্ষেত্রে আমার একটা ফ্ল্যাট হবে। আমার 5টা সন্তান আছে। তার মানে এই একটা ফ্ল্যাটকে আমি 5টা সন্তানে ভাগ করা খুবই জটিল একটা বিষয়। আপনি বুঝতেই পারছেন। রেদার আমি 50 লাখ টাকা দিয়ে যদি গ্রামে গিয়ে জমি কিনি, জমি কিনলাম, বাড়িও না করলাম, তাহলে আমার পরবর্তী বংশধর যারা 5 জন আসবে, 50 লাখ টাকায় 5 বিঘা হোক আর 5% হোক, সবাই একটা ভালো 5 কাঠা জমি নিতে পারলো। সেই ক্ষেত্রে পরবর্তী জেনারেশনকে আমার এই অ্যাসেটটা ভালো মতো ডিস্ট্রিবিউশন করার সুযোগ থাকলো। ফ্ল্যাটের ক্ষেত্রে তো এটা বাস্তবতা ভাই ব্যাপারটা মুখী না। হচ্ছে আমি যদি বলি, খুব সিম্পল। মাঝে মাঝে মনে হয় যে অনেক সময় শুনি 1960 সালের দিকে গুলশান এলাকাতে ল্যান্ডের কাঠা ছিল 2,000 টাকা, 1,000 হুম, টাকা, 3,000 টাকা, তাই না? হুম, তখন আমাদের গ্রামেরও জায়গা ছিল 500 টাকা, 1,000 টাকা। হুম, 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 ঠিক আছে? সো আমার মাঝে মাঝে মনে হইতো যে আমার বাপ-দাদারা তো আগে যদি চলে আসতো ঢাকা শহরে, তাহলে আজকে এই জিনিসটা তো ওগুলা বিক্রি করে যদি হ্যাঁ, এদিকে নিত তাহলে বেনিফিটেড হইতো। হুম, হুম, মজা করে বললাম। সো ব্যাপারটা হয় কি, ধরেন যে আপনি এগুলা ছেড়ে দিয়ে যদি আপনি গ্রামেও যান, এটা আল্টিমেটলি ভ্যালুটা বাড়ে কতটুকু? ধরেন আমার একটা, আপনি হয়তো বা এখন জেনারেশন গুলশানে আপনি 1 বিঘা জায়গা আছে মনে করেন। আর হচ্ছে পুরা গ্রামে মনে করেন যে 100 একর জায়গা আছে হুম, বা 50 একর জায়গা আছে। আপনার ভ্যালুটা মিলাতে গেলে অলমোস্ট সেম। গুলশানে 1 বিঘা জায়গার দাম হচ্ছে আপনার অলমোস্ট 500 কোটি টাকার কাছাকাছি। তো 300 কোটি টাকার কাছাকাছি। মানে একটা ভ্যালু অলমোস্ট 12 থেকে 15 কোটি টাকা হুম, পর্যন্ত হুম, পার হুম, কাঠা জায়গা। হুম, হুম, সো 20 কাঠা জায়গার দাম কত? আর আপনি পুরো এলাকা গ্রাম মিলে তো আসলে অনেক কঠিন হয়ে যাবে। ইটস অল অ্যাবাউট হচ্ছে ভ্যালু। আপনি কোনটার দামটুকু কতটুকু? হুম, ডিসিশনটা আলটিমেটলি ব্যক্তি টু ব্যক্তি নির্ভর করে। ধরেন আপনি আমাদের এই জেনারেশনের অনেকেরই আছে গ্রামে যাইতে ভাল লাগে, 2-3 1 সপ্তাহ থাকতে ভাল লাগে। কিন্তু গ্রামকে তো আপনি ওইখানে আপনি জীবন জীবিকার জন্য তো ওই গ্রামে থাকতে পারবেন না। হুম, আমরা সব হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক আসতে হচ্ছে। কারণ আমাদের জীবন জীবিকা আমাদের ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। এখন আমাকে যদি বলে 1 সপ্তাহের বেশি 2 সপ্তাহ গ্রামে প্রথম 2-3 দিন 5 দিন 1 সপ্তাহ ভাল লাগে। কিন্তু তারপরে কিন্তু আমরা গ্রামে থাকতে পারি না। কারণ আমাদের
ওই মানে ওই জায়গা থেকে এখন আমরা ঢাকাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ হয়ে গেছি, তাই না? সো ডিসিশন মেকিংগুলো আসলে আলটিমেটলি অনেকগুলা পার্সপেক্টিভ নির্ভর করে। তারপরেও কিছু মানুষ আছে যে না এটা করে এটা এগুলো বিক্রি করে গ্রামে চলে যায়, শেষের জীবনটা গ্রামে কাটাতে চাই। এটা হচ্ছে মানুষের শেষবেলার অংশ। বাট মানুষজনের আপনি যদি চিন্তা করেন সবাই আলটিমেটলি ঢাকা কেন্দ্রিকই হতে হচ্ছে, কিছু করার না। আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বলেন সব কিছু ঢাকা কেন্দ্রিক। আপনি চাইলেও তো পারবেন না, এটা ডিসিশন তো আপনার কাছে না সব ক্ষেত্রে। হ্যাঁ, মানে কিন্তু আমি যেটা প্রশ্ন করেছিলাম যে তাহলে আসলে উত্তরাধিকারীর ক্ষেত্রে কোনটা বেটার হবে? উত্তরাধিকার বেটার হবে। আমি মনে করি যে মানে উত্তরাধিকার আপনি আপনি অবশ্যই ঢাকা কেন্দ্রিক ভ্যালু বাড়বে। ভ্যালু আমি যদি ভ্যালুর পার্সপেক্টিভ চিন্তা করি, ওকে, আর পরিমাণের চিন্তা করতে গেলে তো গ্রামে অবশ্যই। আচ্ছা, তার মানে 50 লাখ টাকার যে ফ্ল্যাট সেটা হয়তো বা এখন যদি ওরকম কোনো আপরাইজিং এলাকায় নেওয়া হয় সেটা হয়তো বা 10 বছর 15 বছর 20 বছর পর 1 কোটি হবে। সেক্ষেত্রে 5 জন মিলে ভালো মতো নিতে ডিস্ট্রিবিউট পারবে। করে ভাগ আর করে ওই গ্রামে যা দেখবেন যে তখন আরো বেশি কিনতে পারবেন জায়গা। আচ্ছা, সো এটা আসলে আলটিমেটলি কোনো লজিক্যাল ইয়ে না, মানে লজিক দিয়ে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন না। এইটা আলটিমেটলি যার যার জায়গা থেকে আমার মনে হয় যে মানে ওই মানে ডিসিশন মেক করার সময় চিন্তা করতে হবে যে কোন এলাকাটাতে ভ্যালু বাড়তেছে। মানুষ কেন আপনার কাছে এসে ফ্ল্যাট নিতে কনভিন্স হয় আর কেন হয় না? আসলে এইটা খুব কঠিন প্রশ্ন। মনে করি কেন নেয় না, কেন নেয়, নেওয়ার একটা বড় রিজন হচ্ছে আমাদের কাছে যেটা ফিল করার চেষ্টা করি এজ এ আমি দুইভাবে চিন্তা করি। একটা হচ্ছে আমি ক্লায়েন্ট কি কি কোশ্চেন করতে পারে এটা আমি নিজেকে কোশ্চেন করি আমি যখন বিক্রি করার সময়, সেই উত্তরগুলো আমি পাই কিনা, পাইলে আমি যদি কনফিডেন্ট আমি বিক্রি করতে চাই। আর তখন ক্লায়েন্টও যদি এসে রিয়েল ফ্যাক্টগুলো জানে, তখন তার মধ্যে যখন বোধ হয় যে এই জিনিসগুলো আসলে আমি যা চিন্তা করতেছি এটার সাথে অ্যালাইন হচ্ছে, তখন মানুষ নিচ্ছে। আলটিমেটলি কনভিন্সড জায়গাটাকে আপনি নিজে দেখতেছেন জিনিসগুলো আসলে কীভাবে ওয়ার্ক করতেছে। আর আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস মোটামুটি আমরা যা করতেছি ওপেন সিক্রেট। আমি সব কিছু বলে দিচ্ছি, ব্রেকডাউন দিয়ে দিচ্ছি, এত টাকা খরচ হচ্ছে, এইভাবে এত হচ্ছে, এই যে অ্যাপস বলি যত কিছু বলি প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা ওপেন করে দিছি। তো আপনি তখন সে চিন্তা করেন না ওকে আমি তো এটাতে আমি কমফোর্টেবল। মানুষ চাই কমফোর্টেবিলিটি, মানুষ টাকা দিয়ে ঝামেলা কিনবে না। সো ওনাকে আমাকে কমফোর্টেবিলিটি দিতে হচ্ছে। সো এই কমফোর্টেবিলিটিটা দিই বলে হয়তো বা মানুষজন আগ্রহ প্রকাশ করে। আর যারা না কিনতেছে হয়তো বা তারা বেশিরভাগ হচ্ছে হয়তো বা তার এরিয়াটা পছন্দ হচ্ছে আপনার হচ্ছে গুলশানে, বনানীতে বা ইয়েতে, তো তাকে তো আসলে ওই জায়গা থেকে না। হ্যাঁ, এখন আমাদের অনেক প্ল্যান চলতেছে। আমরা এখন অন্যান্য এলাকা, যেমন আমাদের গুলশান অফিস অলরেডি চালু হচ্ছে 1 তারিখ থেকে, হইলে দেন হচ্ছে আমরা হয়তো বা অন্যান্য এলাকাগুলোতে যাচ্ছি। আমরা বসুন্ধরা, গুলশান সব জায়গাতে আমরা ইনশাল্লাহ কাজ করবো। বাট আমাদের কোর আইডেন্টিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, যারা আসলে জীবনে কখনো ভাবেই না যে তারা এটা করতে পারবে, এটা ফ্ল্যাট কিনতে পারবে, তার একটা ঢাকায় থাকার জায়গা হবে, সাথে স্বপ্ন দেখছে, সে মানুষগুলোকে যেন আমরা আমাদের জায়গা থেকে সার্ভ করতে পারি। দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন করি আপনাকে, Please. মানে অনেক দর্শক শুনবে, আমার মনে হয় অনেকের মাথায় এই প্রশ্নটা আছেই। সেই প্রশ্নটা, সে ফর এক্সাম্পল এখন আমার হাতে 20-25 লাখ টাকা আছে বা 15-20 লাখ টাকা আছে, হ্যাঁ, আমি আপনার কাছে আসলাম, আপনি আমাকে কি সাজেশন দেবেন? কিন্তু আমার ইচ্ছা আমি ঢাকাতে কিছু হোক বা করি বা থাকি, মানে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, ফ্ল্যাট হোক, বা আমি মানে আপনার কাছে আসলাম অ্যাজ এ আপনি রিয়েল এস্টেট বিজনেসম্যান হিসেবে, উদ্যোক্তা হিসেবে, যেটাই বলি না কেন, আপনি আমাকে কি সাজেশন দিবেন? ফার্স্ট অফ অল হচ্ছে মানে আমরা যদি মনে করেন যখন বিজনেস আমরা যখন টাকা হাতে আসে তখন আমরা অনেক চিন্তা করি এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো, ওটা করলে ভালো হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমরা অন্যের দ্বারা অন্যের ডিসিশনে আমরা আবদ্ধ হয়ে যাই। যেমন হয়তো আপনার কাছে টাকা আছে 20 লাখ টাকা, আপনার কোনো এক বন্ধু মানে হয়তো বা রেস্টুরেন্ট চালায়, তার কাছ থেকে ইনভেস্টমেন্ট করতে গেলেন, দেখবেন যে 99% ক্ষেত্রেই আপনি হয়তো বোঝেন না, আপনাকে ও বন্ধুর কাছে টাকাটা দিয়েছেন, সে হয়তো বা আপনি বিশ্বস্ততা রেখেই দিছেন, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই বিজনেস প্রসেস আপনি প্রথমত বুঝেন না। ওকে যখন আপনাকে দিছেন তখন ও আপনাকে কিন্তু বিভিন্ন যেভাবে বুঝাবে আপনি সেভাবে বুঝতে হবে। আলটিমেটলি নিয়ন্ত্রণ না থাকার কারণে আপনার এই 20 লাখ 30 লাখ যে অ্যামাউন্টকে হোক, এটা বেশিরভাগ হচ্ছে জলে যায়। আমরা যেই ব্যবসাগুলো বুঝি না, হয়তো প্রলোভন দেখায় বিভিন্ন ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু আপনি আটকে যান একটা সময়। কিন্তু যেটা আপনার নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থাকে, হয়তো আপনি এটা জব করেন, পাশাপাশি এটা কিছু করতে চান, তো তাদেরকে আমাদের কাছে অনেক মানুষজন এইভাবে কাজ করতেছে। তারা হচ্ছে এই ল্যান্ড শেয়ার মডেলে নিচ্ছে, নিয়ে তার নামে আপনার নামে কিন্তু জায়গাটা থাকতেছে, আপনি বিক্রি করলেই অন্যজনে নিতে পারবেন, তাহলে বিক্রি হবে না যদি আমাদের প্রসেসিং প্রসিডিউরের সাথে অ্যালাইন হয়। দেন আপনি এখানে করলেন 20-25 লাখ টাকার, মানে মোটামুটি ধরেন আমরা যদি এটা 1600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের কথা বলি, সব মিলে 45 লাখ টাকা খরচ হচ্ছে এখন বর্তমানে। এটা প্রতিদিন বাড়তেছে, কিছু করে বাড়তেছে ল্যান্ডের কারণে। আপনি হয়তো বা যদি আপনার কাছে 30 লাখ টাকা থাকে, আপনি অলমোস্ট 2 বছর ইনস্টলমেন্ট সহকারে, ল্যান্ড শেয়ার সহকারে আপনি চালাইতে পারবেন। 2 বছর 2 বছর পরেই কিন্তু আপনি চাইলে এটা, তখন অনেকে চায় যে আগামী 6 মাস 1 বছরের মধ্যে ফ্ল্যাট কিনতে চায়, সেই মানুষগুলোর কাছে আপনি এটা বিক্রি করে ফেলতে পারেন, তখন স্কোয়ার ফিটে সেল করবেন।
তখন হয়তো আন্ডার কনস্ট্রাকশনের জন্য বা 6 মাসের মানে বা 1 বছরের এই গ্যাপের জন্য তখন আপনি হয়তো 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন, সেখানে আপনাদের 4,000, 4,500, 5,000 পর্যন্ত বিক্রি করুন, মানে একদম রেডি ফ্ল্যাট হয়তো 5,500, 6,000 হইতো, সেটা তো আপনি 4,500 সেল করে নিলেন। তো আপনি কোথাও মানে 4,500 যদি বিক্রি করেন 1600 স্কোয়ার ফিট, অলমোস্ট আপনি বিক্রি করতে পারবেন কত, মানে অলমোস্ট 60-65 লাখ টাকার উপরে বিক্রি করতে পারতেছেন, যেটা আপনার যে আরও এটা আসতেছে এটা তো আপনার সেফ ইনভেস্টমেন্ট, আপনার কাছে ইনভেস্টমেন্টও তো একদম সিকিউর। তো এই ধরনের অনেকগুলো, শুধু আমাদের প্রিমিয়াম হোমসের ইনভেস্টমেন্ট না, এই ধরনের অনেক কাজ করতেছে ল্যান্ড শেয়ার মডেলে, যারা বিশ্বস্ত বা কাজ এরকমই করতে পারে। এই ইনভেস্টমেন্টগুলো অনেকটা সেফ ইনভেস্টমেন্ট, এবং সে যদি নিজেও থাকতে চায়, যেমন আমি হয়তো লাস্টের 1 বছর আমি ইনভেস্টমেন্ট চালাতে পারতেছি না, অত ইনস্টলমেন্ট আমার কাছে রেডি নাই, তখন আপনি ব্যাংকের সাপোর্ট নিতে পারেন। ব্যাংকে আপনি এখানে পে করে দিল, আপনি ওই বাসাতে উঠে পরবর্তীতে বাসা ভাড়ার টাকা দিয়ে আপনি ব্যাংকে ইনভেস্টমেন্ট চালাতে পারবেন। সো যে যেভাবে নিতে চালাতে পারে সে সুবিধাতে সেই করতে পারে। তাহলে 20 লাখ টাকা নিয়ে আসলে আপনি পরামর্শ দিবেন একটা ফ্ল্যাট নিয়ে নেওয়ার জন্য? যদি 20 লাখ টাকা ফিক্সড হয়ে যায় তাহলে পারবে না। তো আমি বললেও করবো যে সে যদি আস্তে আস্তে করে 20 লাখ টাকা এখন আছে, দেন আরও আগামী 1 বছর পরে 1.5 বছর পরে আরও কিছু ইনভেস্টমেন্ট করতে পারবে, হুম হুম তখন আমি তাকে বলবো, সাজেস্ট করবো যে এটাতে আসেন। আর যদি মনে হয় যে না, তাহলে ছোটো গুলাতে যাইতে হবে। আর যদি এটা না হয়, মানে আসলে ব্যাংকে রাখাটাও তো অনেকে সুদ পছন্দ করে না। হুম হুম আবার অনেক সময় এখন ব্যাংকে রাখলেও আসলে এই ব্যাংক থেকে টাকা উঠাইতে পারবো কিনা। আমি একটা ব্যাংকে টাকা রাখছিলাম মাঝখানে, আমি প্রত্যেকদিন 5,000 টাকা করে দিচ্ছে, ঠিক আছে, আমার টাকা আমি ব্যাংকে রাখছি, তা আমাকে লিমিটেশন ধরে দিচ্ছে। তো এই ধরনের ব্যাংকও তো আসলে সেফ না এখন, না সব জায়গায় চ্যালেঞ্জ হয়ে গেছে এখন। হুম তো এটা হয় কি, যে আপনি যেই ইনভেস্টমেন্টটা, যা আপনার কাছে যেই টাকাটাই থাকুক না কেন, আপনার নিয়ন্ত্রণে আছে কিনা এটা ম্যাটার। আপনি আর অন্যের দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়ে যান তাহলে বিপদ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে। আপনার নিজের টাকা আরেকজনের পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এখানে যেই শেয়ার মডেলের কথা বলছেন, আপনারা শেয়ার দিচ্ছেন, মানুষকে সবাই নিচ্ছে। আমি একটা শেয়ার নিলাম, 20 জনের মধ্যে আমি একজন। আমি যদি এখন আমার এই শেয়ারটা সেল করতে চাই, ঠিক আপনাদের মাধ্যমেই করতে হবে নাকি আমি আমার ইচ্ছা মতো করে দিতে পারবো? আমাদের অ্যাপসের মধ্যে একটা সিস্টেম আছে, আমি যদি অ্যাপসটা দেখাতে পারতাম তাহলে তো আপনাকে বোঝাতে সহজ হতো। এখানে আমরা যেমন আমাদের অ্যাপসের মধ্যে লগ ইন করার পরে একটা মানুষ ঢোকার পর সেখানে সে তার প্রোফাইল দেখলো, সে এই পর্যন্ত কত টাকা দিছে না দিছে, কাজের প্রোগ্রেস কত দূর, কত পার্সেন্ট কাজ হয়েছে, হতে পারে প্রত্যেক দিন আপনার আপডেটেড হইতে থাকে। হুম হুম 1%, 2%, 3% এরকম করে 100% পর্যন্ত একটা ট্র্যাক করতেছে কাজটাকে। দেন আপনি এখানে অনেকগুলো প্রসেস আছে, আপনি সিসি ক্যামেরাদের মাধ্যমে, আপনি যে লাইভ ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনি প্রত্যেকটা লাইভ দেখতেছেন, হিসেব নিকেশ সব দেখতেছেন। আপনার হচ্ছে অন্যান্য প্রপার্টিগুলো এখানে একটা জায়গার মধ্যে দেখতে পারবেন। পাশাপাশি আপনি সেল অন সেল অফ, মানে সেলে আপনি এখানে এই প্রপার্টিটা সেল করতে চান, আপনি ওইখানে জাস্ট অন লাইভ করে দিলে অন্যান্য যারা আছে মানুষজন, হয়তো যারা একটু হয়তো বা এই মাসের মধ্যে কিনতে চায়, রেডি কোনো প্রজেক্ট কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন কিনতে চায়, তারা আপনার সেলে ডিরেক্টলি বিড করতে পারে আমাদের এখান থেকে নিতে গেলে। হুম হুম হুম। আর আপনি যদি মানে চান, বিডিং সিস্টেম ভিডিও সিস্টেম আছে, যেন আপনি হয়তো বা এখন পর্যন্ত 25 লাখ, 30 লাখ, 20 লাখ টাকা খরচ হয়ে গেল, আপনি হয়তো বা বললেন যে মানে এখানে বিট করলে হয়তো 30 লাখ, 25 লাখ, 45 লাখ, যার যে অনুযায়ী আপনি একটা হয়তো বেঞ্চমার্ক ধরে দিলেন এত টাকা, অথবা কি আপনি চাইলে বিক্রি করতে পারবেন এই প্ল্যাটফর্মের থ্রুতে। আর যদি আপনি মনে করেন আপনি পার্সোনালি বিক্রি করতে চান, আপনি আপনার মাধ্যমে কোনো মাধ্যমে আপনি নিয়ে আসেন, সেটাও করতে পারবেন। যেভাবে হোক আপনি কমফোর্টেবল, আমরা চাই যে মানে আপনি আলটিমেটলি বেনিফিটেড হয়ে মানে এই ব্যাপারটা এরকম হলো, আমি কোথাও বিক্রি করতে পারছি না, আমি চাই আপনারাই কিনে নেন, সেক্ষেত্রে কি হবে? সেটাও করতে পারি। আমরা নিয়ে নিলাম, আমাদের মার্কেটে একটা ভ্যালু বললাম, কিন্তু আমাদের মার্কেট ভ্যালুটা আপনি, আমার কথা হচ্ছে আপনি যখন মার্কেটটা জাস্টিফাই করবেন তখন আপনি একটা ফিল করবেন যে না আমি কিনি বা আপনি কিনেন বা কারো কাছে বিক্রি করবেন, তখন আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা পাবেন। আর আমি যদি নিতে চিন্তা থাকে, তাহলে আমাদের কিন্তু খুব দুষ্ট প্রকৃতির মানুষ, আমরা চিন্তা করবো একটু ঠকাই, আমরা একটু কমে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমি আবার ব্যবসা করে চিন্তা করবো। এই জন্য আমাদের ইন্টেনশনটা এখানে আমরা প্রাথমিক পর্যায়ে রাখি না। হুম 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 আমাদের অবস্থানের শেষে যদি উনি বিপদে পড়ে ভাই আমরা ছেড়ে দিতে যাচ্ছি যত টাকা দিতে, তখন আমি তাকে হয়তো একটা অ্যামাউন্ট ধরে আমি দিয়ে দিলাম। কিন্তু ব্যাপারটা হয় কি, যখন আমি যদি এটা নিয়ন্ত্রণ, ভাই আপনি বিক্রি করার সময় আপনি আমার কাছে বিক্রি করুন, তখন হয় কি বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে কম দামটা আসে দিবে। আমরা লম্বা সময় আলোচনা করছি, আলোচনার শেষ পর্যায়ে এসে কিছু প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে সবাই তো আপনার কাছে কিনবে না, সবাই প্রিমিয়াম হোমসের কাছেও আসবে না, দুলন ভাইয়ের কাছেও আসবে না, কিন্তু অন্য জায়গায়ও কিনবে। তো যারা অন্য জায়গায় কিনতে চায় তাদের জন্য আপনার কি গাইডলাইন হবে বা কি পরামর্শটা হবে? প্রথমত হচ্ছে যে ভাই, ওই যে আমি বলি না যে ট্রাস্ট বাট ভেরিফাই, একই একই ফর্মুলা হুম লাইফের একটা খুবই, এটাই আমি এই তত্ত্বে আমি নিজেও বিশ্বাসী। চেষ্টা করি আসলে একটা মানুষকে রিড করা বা একটা জিনিসকে করা, বোঝা যে আলটিমেটলি আমি কি, লোভ এবং অপরচুনিটি দুইটা কিন্তু খুব কাছাকাছি। এটা কি আমার জন্য অপরচুনিটি কিনা, নাকি এটা আমি লোভ করতেছি, হুম এটা কিন্তু বুঝতে পারা। যেমন কোনটা লোভ আর কোনটা অপরচুনিটি বলেন। এখন যদি লোভ হচ্ছে সেটাই যেটা হয়তো আমার ক্যাপাসিটির বাইরে, কিন্তু মানে আনরিয়েল কোনো কিছুতে জন্য আমি যদি ঝাঁপায় পড়ি, এটা হচ্ছে লোভ করা।
আর অপরচুনিটি হচ্ছে আমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আছে, আমি এটা অ্যাচিভ করার ক্ষমতা রাখি, ক্যালকুলেশনে মিলতেছে যে না ওকে এটা হইলে বেশ এটার সাথে মানে এটা মোটামুটি লজিক্যাল, সেটা চলে অপরচুনিটি। আমরা এই জিনিসগুলো যদি ইভ্যালুয়েট করতে পারি তখন আমার কাছে মনে হয় যে আলটিমেটলি একটা মানে আপনি যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন আপনি ঠকবেন না। আর আমরা কিন্তু সবসময় ছুটি যে আসলে কোনটাতে বেশি লাভ হবে, খুব রাতারাতি চিন্তা করি। যেন আমাকে ওই দিনকে একটা দেখলাম কোনো একটা গ্রুপে যে অ্যাগ্রোতে ইনভেস্টমেন্ট করলে ইয়ারলি আরওআই কত, মানে এনে জানতে চাচ্ছে। আমি সর্বোচ্চ চিন্তা আমার হিসেবে আমি যেটা খেয়াল করেছি, আমার অ্যাগ্রোর সাথে আমি কিছুটা ইনভলভমেন্ট ছিলাম, সর্বোচ্চ মানে একটা ইনভেস্টমেন্ট হিসেবে ইনভেস্টর হিসেবে সর্বোচ্চ আরওআই পাইতে পারে 15-20% পর্যন্ত, সর্বোচ্চ যদি খুব বাম্পার ব্যবসা হয়। আর আপনি করলেন কি, এটা বললেন যে আমাকে আরেকজন এসে বললো যে 150% প্রফিট, এটা আনরিয়েল, লজিক্যাল না। আরেকজন এসে বলতেছে না এটার এইভাবে হয়, 3টা স্লটে ব্যবসা হয়, 3টা সিজন, এই সিজনে এত টাকা, ওই ক্যালকুলেটর চাপলে এরকমই বাড়াবে, কিন্তু রিয়েল ফ্যাক্টগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে টাকা উপার্জন করা যেমন কষ্টের একটা জিনিস, আমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, এটাকে ধরে রাখার জন্য আরেকটু কষ্ট করা দরকার, যেটাতে আসলে আমি বুঝতে পারবো যে আমি আসলে কোন প্রসেসে কোন ওয়েতে গেলে আমি যে কোনো জায়গাতে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। আলোচনার এই পর্যায়ে আমরা একটা প্রশ্ন করছি, অনেকেই দেশের বাইরে থাকেন, আমাদের প্রবাসী যারা ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইরা বাইরে থাকেন এবং 10-15 বছর পর বাসায় আসেন, একটা বেশ ভালো অ্যামাউন্ট নিয়ে আসেন। নিয়ে এসে অনেকে আছে দেশের বাড়িতে একটা বাড়ি করে ফেলেন নিজে থাকার জন্য, আবার অনেকে আছেন কিছু বিজনেস ইনভেস্ট করতে চান বা কিছু টাকা ইনভেস্ট করতে চান, যেটা হতে পারে। অনেকে আবার ওই টাকা নিয়ে এলাকায় কিছু গাড়ি টাড়ি বা সিএনজি এগুলো সেগুলো কিনে করে, একসময় দেখা যায় যে সব লস হয়ে গেল, আবার দেশের বাইরে চলে যায়। এই যে একটা বড় অংশ, মানে যারা আসলে লিকুইড ক্যাশ টাকা নিয়ে আসতেছেন বা আসেন, তারা কি আসলে এই রিয়েল এস্টেটের সাথে কোনোভাবে সম্পৃক্ত হতে পারে, বা এটা কি তাদের জন্য কোনো অপরচুনিটি হতে পারে? আপনি যে মডেলে কাজ করছেন বা এই মডেল নিয়ে যারা কাজ করছে, এই জায়গাটা কি তাদের জন্য কোনো অপরচুনিটি হতে পারে কিনা? যারা প্রবাসী ভাইরা যারা দেখবেন, তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার? বিষয়টা হচ্ছে যে আপনার এই জায়গাটার সাথে আমার সাথে আমার চিন্তার সাথে অলরেডি অনেকটাই অ্যালাইন। আমরা যদি অ্যানালাইসিস করি, বেশিরভাগ প্রবাসীরা স্পেশালি যারা আসলে মানে গ্রামে বড় হয়েছেন, অথবা কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল, মানে ডেইলি লেবারের সাথে মানে 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 কি বলে কায়িক পরিশ্রমের সাথে সম্পৃক্ত যে মানুষগুলো ছিল, শিক্ষার পড়াশোনা করতে পারেনি, সে মানুষগুলো যখন হয়তোবা কোনো জায়গাতে লোন করে টাকা নিয়ে সে হয়তো দেশের বাইরে যাচ্ছে, প্রথম 1 বছর 2 বছর লাগে সে তার ওইটার ঋণ পরিশোধ করতে। তারপরে মোটামুটি আরো 5-7 বছর 10 বছর 15 বছর থেকে যখন একটা টাকা উপার্জন করে, ওই যে আপনি বলেন যে বিল্ডিং বানায়, সে আসলে বুঝেও না যে আসলে এত টাকা খরচ হয়েছে, আলটিমেটলি সে নিজেও তখন আসলে হিমশিম খায়। ওই তারপরেও হয়তো বা একটা অ্যামাউন্ট নিয়ে 15-20 বছর একটা অ্যামাউন্ট মানে করে এটা হয়তো 20-25 লাখ 30 লাখ নিয়ে আসে, পরবর্তীতে গ্রামে গিয়ে ওই যে বলেন, আমি এটা অনেক সময় দেখছি যে হয়তো বা অনেক বড় একটা মুদি দোকান দিল একদম খুব চাকচিক্য করে, পরবর্তীতে প্রথমে গ্রামের বাড়ির সামনেই দেয়। তো দেওয়ার পরে কয়েকদিন পরে হয় কি যে সবাই রে বাকি টাকি দিতে দিতে 6 মাসের মধ্যে দোকান ফাঁকা হয়ে যায়। সো টাকা উঠাইছে না উঠতে পারে, আবার চলে যেতে হয়। ঠিক হয়তো অনেকে আপনি বলেন সিএনজি কিনে 4-5টা কিনে ইয়ে হয় না, পরবর্তীতে এটাও লস হয়ে যায়, অটো রিক্সা কিনে, এভাবে কোনোটা করেই আসলে সে তার যেই কষ্টের টাকাটা এত কষ্ট করে উপার্জন করলো, মানে শেষে আসলে ধরে রাখতে পারে নাই আনফর্চুনেটলি, তখন আবার যেতে হয়, তবে বাচ্চা কাচ্চা তখন বড় হয় না। তো এনাদেরকে যেমন হচ্ছে যে এনারা যদি আসলে আমি যেটা আপনাকে বললাম যে নিজের নিয়ন্ত্রণে থাকতে পারে এমন কোনো কিছুর সাথে ইনভলভমেন্ট হয়, তখন সেটা হয়, সেটা বেটার হয়। তো আমরা স্পেশালি প্রবাসীদের জন্য আসলে মূলত এরকম একটা কিছু করা, যাতে করে আসলে তারা আসলে যেন এই ইন্ডাস্ট্রিতে আসলে অন্তত প্রফিট একটা যেন তার একটা মান্থলি একটা ইনকামের একটা ওয়ে থাকে। যেমন সে হয়তো বা মানে এটা তার কাছে হয়তো 20 লাখ টাকা আছে বা 30 লাখ টাকা আছে, সে এখানে একটা আমাদের এখান থেকে একটা শেয়ার কিনলো বা একটা করলো, একটা পোর্শন পরে এটা আমাকে সেল করে দিল, সেল করে আবার আরেকটা 2টা কিনলো, এইভাবে যখন সে ইনভেস্টমেন্টটা করতে পারে, আমার মনে হয় তখন তার নিয়ন্ত্রণে থেকেও একটা ইনকাম করার সুযোগ আছে। তো এটা আমরা একটা পরিকল্পনা করতে যাচ্ছি সামনে, যে এরকম ওনারা যেন হয়তো তার কাছে 20 লাখ টাকা আছে, 20 লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনলো, দুজন মিলে, দুজনকে একত্রিত করে দিলাম, সে এটা শেষ করলো, এটা আবার বিক্রি করার মধ্যে একটা প্রফিট নিয়ে আবার সে আবার আরেক জায়গায় ইনভেস্টমেন্ট করলো। তো আমার মনে হয় যে এটা একটা গুড মানে একটা ওয়ে থাকতে পারে, যে চাইলে এই ইনভেস্টমেন্ট, যদিও এই খপ্পরে পরে অনেকেও দিল্লিও হয়েছে অলরেডি, হয়তো বা এই যে হোটেলের শেয়ার কিনে বিভিন্ন জায়গায় করে। বুঝতে হবে এন্ড অফ দ্য ডে এইটাই কোম্পানি সম্পর্কে আসলে এটা ডেপথ কতটুকু, ওনারা আসলে এরকমভাবে কাজটা প্রপার হইতে করবে কিনা, ওইরকম হইলে দেন হচ্ছে ওই ইনভেস্টমেন্টটা করতেই পারে এই ইন্ডাস্ট্রিতে। আর এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি একটা অলওয়েজ বুমিং, এটা একটা অনেক দূরে আসলে, কারণ আমাদের সম্পদ কিন্তু সীমিত, এটাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে।
এখন এইটাকে যে মানে এটা আস্তে আস্তে করে কিন্তু আপনি দেখবেন আপনার গ্রামের এলাকাতে ওই বাড়ির জায়গাও দাম বাড়বে আস্তে আস্তে করে, কারণ এগুলো যখন ঢাকা কিন্তু বাড়তেছে না। হুম আগের ঢাকা ছিল কতটুকু পুরান ঢাকা, তারপরে আস্তে আস্তে নিউ ঢাকা হইলো, নিউ ঢাকা থেকে আবার আস্তে আস্তে কিন্তু বসুন্ধরা মানে কি বলে ধানমন্ডি, বনানী, গুলশান, তারপরে উত্তরা উত্তরা, এখন সব কিছু কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন নদীর অপোজিট পাশে ওই পারে যাইতে হচ্ছে আমাদের, এখন কিছু করার নাই তো, এটা ডিমান্ড বাড়বেই অটোমেটিক্যালি। দর্শক, আমরা রিয়েল এস্টেট নিয়ে কথা বলছিলাম, মূলত ফ্ল্যাট আর জমি নিয়ে কথা বলছিলাম। আসলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এই সেলিং থেকে বিলংস করি, বা আমরা যারা এখানে আছি, আসলে এটা আমাদের জন্য সবসময় একটা ড্রিমের মতোই হয়। এটা চ্যালেঞ্জিংও আমাদের জন্য যে আমরা একটা ফ্ল্যাট কিনবো না জমি কিনবো, আসলে এই ফ্ল্যাট ঢাকায় কিনবো না দেশের বাড়ি থেকে কিছু জমি কিনবো, বা আমার কিছু টাকা আছে এই টাকা দিয়ে আমি কিছু বিজনেস ইনভেস্ট করবো, নাকি একটা ফ্ল্যাট কিনবো বা জমি কিনবো, কিনে সেখান থেকে কিছু মান্থলি প্রফিট পাবো। এই যে একটা দোদুল্যমানতা সবসময় আমাদের মাঝে কাজ করে, এটার আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। আলোচনায় যেটা এসেছে, হ্যাঁ অবশ্যই আপনি যে ব্যাপারে ভালো মতো খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে তারপরে জানবেন, তারপরে সেখানে ইনভেস্ট করবেন, সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, বা যেই জায়গায় হোক না কেন, যেটাই হোক না কেন। আমরা একটা বাসস্থান চাই। ঢাকাতে আমরা যারা বাস করি বা বাস করছি, প্রয়োজনে অপ্রয়োজনীয় থেকেও বাস করছি না, বিভিন্ন প্রয়োজনেই বাস করছি আমরা, চাকরির ক্ষেত্রে, ব্যবসার জন্য, বিভিন্ন কারণে বাস করছি। সবাই একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজতে চাচ্ছে, এবং আলোচনায় যে কথাটা এসেছে, আসলেই এটা একটা মনোপলি বিজনেস ছিল, এবং এমনভাবে এটাকে ইম্পোজ করা হয়েছে আমাদের উপরে যে এটা লাক্সারি প্রোডাক্ট, এবং এটা বড়লোক শ্রেণী যাদের অনেক টাকা আছে বা অনেক টাকার মালিক, তারাই শুধু এটা নিতে পারবে বা তারাই পারবে। সেই জায়গা থেকে তারা যে কাজ করছেন, এই কাজটা অবশ্যই অসাধারণ কাজ। শেয়ারে তারা না, তাদের মতো আরও অনেকেই করছেন, হয়তোবা তারা অনেক স্ট্রাকচার্ড ওয়েতে করছেন, অনেকেই এইভাবে কাজ করছেন। এটা একটা ভালো উদ্যোগ। আমাদের দেশে যারা প্রচলিত অনেক উদ্যোগ নিয়েছেন, এর মাঝে একটা ভালো উদ্যোগ যে আমাদের ঢাকাতে মাথা গোঁজার একটা ঠাঁই হচ্ছে, বা আমরা একটা মাথা গোঁজার জায়গা পাচ্ছি, সে যে কোনো এমনটাই হোক না কেন। আমরা আলোচনা করছি, ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। দর্শক, আপনারা শুনেছেন আলোচনা, এখান থেকে ভালো মন্দর সিদ্ধান্তগুলো আপনারা নেবেন, এবং সেখান থেকে আপনারা আপনাদের জীবনকে পরিচালিত করবেন। সাম্প্রতিকের সিজন 2 আজকের এই পর্ব আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আলামিন আলম। বিদায় নেওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলে যাই, আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা একটু কম আমাদের ভিউয়ের তুলনায়। আমরা আশা করব আপনারা যারা আমাদের আজকের পর্বটি দেখেছেন, আপনারা কষ্ট করে একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে ফ্ল্যাট বা রিয়েল এস্টেট নিয়ে কোনো প্রশ্ন সাম্প্রতিকের কাছে, বা আমাদের যে দর্শক ছিলেন, বা আমাদের যে অতিথি ছিলেন আজকে, তার কাছে যে প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এবং এর সাথে আর নতুন কোনো পর্বে কি জানতে চাচ্ছেন, আপনাদের অনেক কথা আসে, অনেক প্রশ্ন আসে, বা অনেক অনুরোধ আসে, এগুলো করার। আমরা সময়ের স্বল্পতার কারণে সবগুলো করতে পারছি না, আমরা চেষ্টা করছি সবগুলো, যেগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন, আমরা সবগুলো পর্বকেই নিয়ে আসবো। হয়তোবা সময় লাগবে, কারণ আমাদেরও সময় লিমিটেড, আমাদেরও কাজ করতে হয়, আবার এগুলোকে লাইভে নিয়ে আসতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। ঢাকায় থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।